সুজন ভাই, আজও আপনি আমায় না বলে হারিয়ে গেলেন। আপনি এমন কেন শুধু আমায় না বলে হারিয়ে যান? তুলি দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো। ইভা এসে দরজা নক করে তুলি দরজা খুলে দিল। ইভা ফ্রেশ হয়ে এসে হান ছেড়ে বেডে শুয়ে পড়ল। তুলি ভেতর থেকে দরজা লক করে শুয়ে পড়ল। সবাই নতুন বউ কিনে ব্যস্ত হয়ে পড়ল। সুজনের মা সুজনের ফোনে অনেকবার চেষ্টা করেও কল ঠুকাতে পারল না। যতবারই কল দেয় ততবারই সুজনের ফোন সুইচ অফ বলে। সুজন হয়তো চলে গেছে ভেবে উনিও শুয়ে পড়লেন। সবাই ক্লান্ত থাকায় সব কাজ শেষে যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। তুলি বিছানায় শুয়ে সুজনের চিন্তায় এপাশ ওপাশ করতে লাগলো। সুজন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের তারার দিকে চেয়ে মনে মনে হাজারটা অভিযোগ জানালো। তুলির ঘুম আসছে না দেখে দরজা খুলে গুটি গুটি পায়ে হেঁটে ছাদে আসলো। ছাদে লাইট জ্বালাতেই সুজনকে স্পষ্ট দেখতে পেল। লাইটের আলো দেখে সুজন ঘাড় ঘুরিয়ে পেছন ফিরেছে। তুলিকে দেখে নিভে যাওয়া রাগটা যেন আরো বেশি জ্বলে উঠল। তুলি সুজনকে দেখে খুশিতে ব্যস্ত স্বরে বলল, সুজন ভাই, আপনি আপনি হারিয়ে যাননি। আমি তো ভেবেছিলাম আপনি আমায় না বলে হারিয়ে গেছেন। সুজন প্যান্টের পকেটে দু হাত রেখে গুটি গুটি পায়ে তুলির কাছে এসে দাঁত মুখ খিচিয়ে কর্কশ কণ্ঠে পড়ল, ও আচ্ছা, এখন আমাকে কোথাও যেতে হলে তোর পারমিশন নিতে হবে নাকি? তুই কে হ্যাঁ, যে তোর পারমিশন নিতে যাব আমি? সুজনকে দেখে তুলির মুখে যেটুকু হাসি ফুটেছিল, সুজনের এমন কঠিন কথা শুনে সব হাসি বিলীন হয়ে গেল। তুলির হাসি মাখা মুখটা নিমেষেই কালো হয়ে গেল। সুজন পাঞ্জাবির বাম হাতা ফোল্ড করতে করতে কর্কশ কণ্ঠে বলল, এত রাতে ছাদে এসেছিস কেন? মেয়েদের এত রাতে একা একা ছাদে আসা ঠিক নয়, জানিস না? ভূতে ধরে, ঘাড়টা মটকে দিলে তখন বুঝবি জ্বালা। তুলি ভূতের কথা শুনে ভয়ে শুকনো ঠকলে সুজনের পাশে গিয়ে দাঁড়িয়ে মৃতস্বরে বলল, আজকের পর থেকে ছাদে লাতে আল একা আসবো না। কিন্তু আপনি এত রাতে ছাদে কি করছেন? সুজন ঘাড় ঘুরিয়ে তুলির দিকে চেয়ে বিরক্তি প্রকাশ করে বলল, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে তাই শোক পালন করছি। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। সুজনের গার্লফ্রেন্ড আছে শুনে তুলির ছোট্ট হৃদয়ে রক্তক্ষরণ হতে শুরু করলো। তুলি দূর আকাশের দিকে চেয়ে আহত হৃদয় নিয়ে মৃদুস্বরে বলল, সুজন ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে? আমাকে তো কখনো বলেননি। সুজন তুলির দিকে চেয়ে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, লে, আসছে মহারানী, তোকে কেন বলতে যাব আমার গার্লফ্রেন্ডের কথা? এই শোন, আমার গার্লফ্রেন্ডকে দেখবি, একদম আলিয়া ভাটের মতো দেখতে। আই লাভ আলিয়া ভাট। তুলি সুজনের কথা শুনে নিজেকে শক্ত করে মনে মনে বলল, সুজন ভাই, আমার অপেক্ষা প্রহর শুরু হওয়ার আগেই শেষ করে দিলেন কেন? আমি যে আপনাকে নিয়ে আমার মলের মধ্যে রঙিন স্বপ্ন এঁকে বসে আছি, আপনি আমার সাথে এরকমটা কি করে করতে পারলেন সুজন ভাই? সুজন ছবি দেখানোর উদ্দেশ্যে ফোনটা বের করে তুলির দিকে বাড়িয়ে ধরল। তুলি ফোনটা হাতে নিতে গেলে সুজন ফোনটা নিজের পকেটে রেখে কপাল কুঁচকে বলল, না থাক, তুই আমার গার্লফ্রেন্ডকে দেখে কুনজর দিতে পারিস। তোকে নিয়ে বিশ্বাস নেই। তোর কুনজরে যদি আমার ব্রেকআপ হয়ে যায়, থাক বাবা, তোকে আমার গার্লফ্রেন্ড দেখাবো না। সুজনের কথা শুনে তুলি নিজেকে খুব অপমানিত বোধ করলো। তবুও সুজনের দিকে যে ঠোঁট দুটো প্রসারিত করে জোর করে হাসার চেষ্টা করে মনে মনে বলল, নিকোজি করেছি আপনার গার্লফ্রেন্ডের। আমার বই গেছে আপনার গার্লফ্রেন্ডকে দেখতে। আমি না দেখে কোন নজর দিলাম। আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ হয়ে যাক, আপনার বউ হব শুধু আমি, আর কেউ নয়। সুজন তুলিকে অনেকবার মৃদুস্বরে ডাকলো কিন্তু তুলি কোনো সাড়াই দিল না। সুজন তুলির চিন্তিত মুখ দেখে ভ্রু কুচকে কর্কশ কণ্ঠে বলল, এই তুলি, কি ভাবছিস বলতো? সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, কোনো সাড়াই দিচ্ছিস না। তুলি সুজনের কর্কশ কণ্ঠ শুনে ভয়ে শুকনো ঢোক গিলে মাথা নিচু করে মৃদুস্বরে বলল, কিছু না সুজন ভাই, কিন্তু আপনি ঘুমাবেন কোথায়? আপনি কি ছাদে ঘুমাবেন? সুজন তুলির কথা শুনে কপাল কুচকে মৃদুস্বরে বলল, তুই কি ভুলভাল কথা বলছিস বলতো? এই কুয়াশার ভিতর আমি ছাদে ঘুমাতে যাব কেন? তোর মাথা কি গেছে নাকি? তুলি সুজনের কথা শুনে মৃদুস্বরে বলল, সুজন ভাই, বাসার সবাই জাল জাল
গলে ঘুমিয়ে পড়ছে। আপনি কোথায় ঘুমাবেন? সুজন ভ্রু কুচকে তুলির দিকে চেয়ে রইল। তুলি সুজনের চাহনি দেখে মৃদু হেসে বলল, আজ তো লিদান ভাইলার বাসর লাত। লিদান ভাইলার কাছে তো এখন থেকে আপনার আর জায়গা হবে না। সুজন তুলির কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মনে মনে বলল, এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। সত্যি তো, বাসা ভর্তি মেহমান। আমি এখন ঘুমাবো কোথায়? তুলি সুজনের চিন্তিত মুখ দেখে মৃদু হেসে বলল, সুজন ভাই, আপনি আমার ঘরের সোফায় শুতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনি কি করবেন আপনার ইচ্ছা। সুজন তুলির কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে চোখ রাঙিয়ে কর্কশ কণ্ঠে বলল, পাগল নাকি তুই? আমি তোর সাথে এক ঘরে ঘুমাবো? তোর মাথা ঠিক আছে তুলি? ও গড, আমার গার্লফ্রেন্ড এই কথা জানতে পারলে আমার সাথে নিশ্চিত ব্রেকআপ করে দিবে। তুলি সুজনের দিকে গম্ভীর মুখ করে চেয়ে আছে দেখে সুজন তুলির চাহনি দেখে কপাল কুঁচকে ব্যস্ত স্বরে বলল, তুই কি রে তুলি, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করানোর জন্য শেষমেশ এই ফোন দিয়ে এঁটে বসলি? আমি ভুল করেও তোর পাতা ফাঁদে পা দিচ্ছি না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। সুজন তুলির কাছ থেকে সরে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। তুলি সুজনের পিছু গিয়ে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, সুজন ভাই, আমি আপনার গার্লফ্রেন্ডকে কিছু বলবো না, পাক্কা প্রমিস। আমার রুমে আমি একা নই, ইভা আমার রুমে ঘুমিয়ে আছে, তাই আপনার ভয় পাবার কোনো কারণ নেই। সুজন তুলির কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে স্মিত হাসলো। হাসলেই সুজনকে অসম্ভব সুন্দর লাগে দেখতে। তুলি অনেকদিন পর সুজনের হাসি মুখটা দেখে মনে মনে পড়ল, সুজন ভাই, আপনি সব সময় এমন হাসি খুশি থাকবেন। আপনাকে হাসতে দেখলে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনার মুখের হাসি দেখা তো আমার কাছে লংধনুর মতো। তুলি চুপ করে আছে বুঝতে পেরে সুজন ঘাড় ঘুরিয়ে তুলির দিকে চেয়ে দেখলো তুলি কিছু একটা ভাবছে। সুজন তুলির দিকে চেয়ে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, তুলি, তুই আবার কি ভাবছিস বলতো? সারাক্ষণ তুই কি শুধু ভাবতেই থাকিস নাকি? তুলি সুজনের দিকে চেয়ে স্মিত হেসে বলল, কিছু না সুজন ভাই, আপনি চলেন, আমার রুমে ঘুমাবেন। সুজন তুলির দিকে চেয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, হুম, যাব, কিন্তু তার আগে তুই আমায় একটা কথা বলতো। তুই কিরকেল বলা বন্ধ করবি না? তুই স্পষ্ট কথা বলা শিখবি কবে বলতো? তুলি সুজনের কথা শুনে স্মিত হেসে মনে মনে বলল, আমি স্পষ্ট কথা বলতে জানি তো, শুধু আপনার কথা মনে হলেই ল হয়ে যায়। আপনার নাম শুনলেই ভয় আমার কথা অস্পষ্ট হয়ে যায়। সুজন তুলির হাসি মাখা মুখটা দেখে মনে মনে খুশি হলো, তবু একরাশ বিরক্তি নিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি, তুই কবে থেকে এত অবাধ্য হয়েছিস? তোকে কিছু বলেছি, তার উত্তর কে দেবে আমায়? অ্যান্সার মি, ড্যামেট। তুলি সুজনের ধমক শুনে ভয়ে শুকনো ঢোক গিলে মনে হাজারটা সাহস নিয়ে কপাল কুঁচকে বলল, আপনি সারাক্ষণ আমার সাথে ধমক দিয়ে কথা বলেন, কেন বলেন? আপনার জন্মের সময় ফুপি আপনার মুখে মধু দেয়নি নাকি? সারাক্ষণ রাক্ষসের মতো লেগে থাকেন। সুজন তুলির কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে চোখ রাঙিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি, তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? আমার সাথে? তুলি সুজনের ধমক শুনে ভয় একটু কেঁপে উঠল, তবুও সাহস করে স্বাভাবিক স্বরে বলল, কেন, আপনি কে? হ্যাঁ, আপনার সাথে কথা বলতে আবার সাহসের দরকার হয় নাকি? আমি কি আপনার বিয়ে করা বউ, নাকি আপনার গার্লফ্রেন্ড যে আপনাকে দেখে ভয় নেতিয়ে যাব? কথাটি বলেই সুজনকে মুখ ভেঙচি কাটল। সুজন তুলি এমন হঠাৎ পরিবর্তনে ভ্যাবাচেকা খেয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। তুলি সুজনের এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু স্বরে বলল, সুজন ভাই, আমি লুমে যাচ্ছি, ইচ্ছে হলে আমার সাথে আসতে পারেন, নয়তো আমি দরজা লক করে দিব। তখন এই ছাদেই শুয়ে আপনার আজকের রাতটা কাটাতে হবে। কথাটি বলেই তুলি গড়গড় করে হেঁটে ছাদ থেকে নেমে গেল। সুজনের চোখের আড়াল হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে বুকে বাম হাত দিয়ে ঘন ঘন কয়েকটি দীর্ঘশ্বাস নিল। সুজনের সাথে কথা বলতে গিয়ে ভয়ে তুলি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সুজন ছাদে দাঁড়িয়ে তুলি যাবার পথে যে স্মিত হেসে মনে মনে বলল, এটা কে ছিল? এটা কি সত্যি
আমার তুলি রুফি আলিয়া ভাট ছিল নাকি অন্য কেউ? কি ঝাঁজে কথাগুলো বলল! ও গড, এ তো দেখছি আমায় পাগল করে ছাড়বে। তুলি রুমে এসে দরজা হালকা চাপিয়ে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় রেখে দিল। দ্রুত পায়ে হেঁটে বেডে এসে শুয়ে পড়ল। সুজন ছাদ থেকে নেমে সোজা তুলির রুমে গিয়ে দরজা লক করে দিল। ড্রিম লাইটের আবছা আলোয় স্পষ্ট দেখলো দুজন ব্যক্তি বেডে শুয়ে আছে। তুলি চোখ পিটপিট করে সুজনকে রুমে ঢুকতে দেখলো। সুজনের কাপড়ের ব্যাগ অন্য রুমে থাকায় পরনের পোশাক পরেই শুতে হবে। সুজন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে পাঞ্জাবি খুলে আলনায় ছড়িয়ে রাখলো। ব্ল্যাঙ্কেট নিয়ে গায়ে জড়িয়ে সোফায় শুয়ে পড়ল। তুলি পাশ ফিরে সোফার দিকে চেয়ে স্মিত হেসে মনে মনে বলল, সুজন ভাই, আজ আমরা এক রুমে শুয়ে আছি। আমার স্বপ্ন ছিল আপনার বউ হব, আপনার পাশে ঘুমাবো, কিন্তু জানি না আমার স্বপ্ন কখনো সত্যি হবে কিনা। কথাগুলো মনে মনে ভেবে তুলি দীর্ঘশ্বাস ছাড়ল। সিলিং ফ্যানের দিকে চেয়ে হালকা হেসে মনে মনে পড়ল, সুজন ভাই, আপনার পাশের শুয়ে ঘুমাতে পারিনি তো কি হয়েছে? আপনার সাথে এক রুমে ঘুমাতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। কথাগুলো মনে মনে ভেবেই চুপটি করে চোখ দুটো বন্ধ করে নিল। সুজন ব্ল্যাঙ্কেটে নিজেকে আড়াল করে তুলির ঘুমন্ত মুখের দিকে চেয়ে মনে মনে পড়ল, তোতলা রানী, আমাদের দুজনের দূরত্বটা কি কখনো ঘুচবে না? তুমি কি বুঝবে না আমার না বলা কথা? কবে তোমাকে একাকীভাবে কাছে পাবো? ও গড, কবে শেষ হবে আমার সেই অপেক্ষার প্রহর? তুলি কিছু সময় চোখ দুটো বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। জার্নি করে আসার ক্লান্তিতে সুজনের চোখে রাজ্যের ঘুম এসে ভর করলো। ব্ল্যাঙ্কেটে নিজেকে পেঁচিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। সুজনের গার্লফ্রেন্ডকে দেখার আশায় তুলির মনটা খচখচ করতে লাগলো। সুজনের গার্লফ্রেন্ডকে না দেখা অবধি তুলি কিছুতেই শান্তি পাচ্ছে না। কিছু সময় পর নিঃশব্দে বেড থেকে নেমে মৃদু পায়ে হেঁটে সোফার কাছে গেল। সুজনের মুখের দিকে হালকা ঝুঁকে ঘন ঘন শ্বাস পড়ছে। বুঝতে পেরে সোজা হয়ে বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস নিল। চুপি চুপি সুজনের ফোন খুঁজতে লাগলো। চারিদিকে ভালো করে খুঁজে ফোনটা না পেয়ে কপাল কুঁচকে মনে মনে পড়ল, ফোনটা কোথাও তো পাচ্ছি না, নিশ্চয়ই বালিশের পাশে লিখেছে। তুলি নিঃশব্দে বালিশের পাশে সুজনের ফোন খুঁজতে লাগলো। সুজন জেগে যাবে সেই ভয়ে বালিশ উঁচু করেও দেখতে পারছে না। ফোনটা না পেয়ে হাল ছেড়ে দিয়ে সুজনের ঘুমন্ত মুখের পানে চেয়ে এলো। তুলি সুজনের ঘুমন্ত মুখের পানে চেয়ে মুখ ভেঙচি কেটে মনে মনে পড়ল, জেগে থাকলে তো আস্তে একটা রাক্ষসের মতো লাগে দেখতে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কতটা শান্ত শিষ্ট, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। তুলি অপলকভাবে সুজনের ঘুমন্ত মুখের পানে চেয়ে রইল। এত কাছ থেকে ঘুমন্ত সুজনের কপালে ঠোঁট ছোঁয়ানোর লোভটা কিছুতেই সামলাতে পারল না। সুজন যদি জেগে যায় সেই ভয়ে শুকনো ঢোক গিলে আলতো করে সুজনের কপালে ভালোবাসার পরশ শিখে দিল। মুখের উপর গরম নিঃশ্বাসের শব্দের সাথে কপালে ঠান্ডা স্পর্শ পেয়ে সুজনের ঘুম ভেঙে গেল। দ্রুত চোখ মেলে চেয়ে দেখল তুলি ওর মুখের উপর ঝুঁকে আছে। সুজন দ্রুত চোখ মেলে তাকাতেই তুলি থতমত খেয়ে গেল। ভয় শুকনো ঢোক গিলে দ্রুত সোফার পাশ থেকে সরে দাঁড়ালো। সুজন শোয়া থেকে দ্রুত উঠে সোফায় পা ঝুলে বসে দাঁত মুখ খিচিয়ে চাপা স্বরে বলল, তুলি, তুই এখানে কি করছিলিস? তোর মতলবটা কি বলতো? কি চুরি করতে আসছিলিস আমার কাছে? তুলি সুজনের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে স্মিত হেসে মনে মনে পড়ল, সুজন ভাই, আমি চুলি আল কলতে পারলাম কোথায়? সেই তো ধলাপলে গেলাম, কিন্তু আপনি আমাল থেকে বলো চল। আপনি আমার মন চুরি করেছেন, আপনার মনটা আমিও চুরি করলে শোধ নিয়ে নিব। সুজন তুলি চাহনি দেখে ধমক দিয়ে কিছু বলতে যেতেই তুলি সুজনের কথার মাঝে ফোরন কেটে মৃদু স্বরে পড়ল, আমার বালি আমার ঘর, আমি আবার কি চুরি করব? আমি তো আপনার ফোন খুঁজতেছিলাম, কয়টা বাজলো তাই দেখার জন্য। সুজন তুলির কথা শুনে কপাল কুঁচকে রাগি লোক নিয়ে তুলির দিকে চেয়ে চাপা স্বরে বলল, তুলি, একদম মিথ্যা বলবি না আমায়। তুই মুখে যা বলছিস তোর চোখ কিন্তু সেটা বলছে না। তুলি, তুই এত মিথ্যা বলা কার থেকে শিখলি? তুলি সুজনের কথা ধপ করে সুজনের পাশে বসে পড়ল। সুজন কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে একটু দূরে সরে বসল। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, যদি বলি মিথ্যা বলা আমি আপনার কাছ থেকে শিখেছি। সুজন রাগি লোক নিয়ে চোখ রাঙিয়ে দাঁত মুখ খিচিয়ে পড়ল, তুলি, মাঝরাতে মজা করছিস আমার সাথে? আমি কখন মিথ্যা বললাম তোকে? তুলি সুজনের রাগ দেখে স্মিত হেসে মৃদু স্বরে বলল, সুজন ভাই, আপনার চোখ যা বলে আপনার ঠোঁট সেটা বলে না, আপনার মন যা বলে আপনি তার উল্টোটা বলেন। তাহলে
আপনার কাছে আমি মিথ্যাবাদী হলে আপনি কি? সুজন তুলির কথা শুনে রাগী লোক নিয়ে চোখ রাঙিয়ে দাঁত মুখ খিচিয়ে চাপা স্বরে বলল, তুলি, তুই বড্ড পেকে গেছিস কিন্তু। চোখের ভাষা বোঝার ক্ষমতা তোর এখনো হয়নি। চুপচাপ বেডে গিয়ে ঘুমিয়ে পড়। শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করলি, যত সব। কথাগুলো বলেই সুজন সোফায় শুতে গেলে তুলি সুজনের হাত টেনে দু হাতে সুজনের গলা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা স্বরে বলল, সুজন ভাই, চোখের ভাষা, মনের ভাষা, সব ভাষা বোঝার ক্ষমতা আমার হয়েছে। আপনার চোখ বলে আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আপনার মুখ অন্য কথা বলে। কিন্তু কেন সুজন ভাই? সুজন তুলির এহেন কাণ্ডে ভ্যাবাচেকা খেয়ে গেল। কি বলতে কি বলবে সব ভাষা মনের মধ্যে গুলিয়ে গেল। তুলির কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে সুজন তুলিকে হ্যাঁচকা মেরে সরিয়ে দিয়ে চাপা স্বরে বলল, তুলি, মাঝরাতে কী সব প্রলাপ বকছিস বলতো? আমি তোকে ভালোবাসতে যাব কোন দুঃখে? আমার এত ঠেকা পড়েনি যে তোকে ভালোবাসতে যাব। ইভা রুমে আছে, সিন ক্রিয়েট না করে ঘুমিয়ে পড়। তুলি সুজনের কথায় কোনো তোয়াক্কা না করে স্থির হয়ে শীতল চাহনিতে সুজনের দিকে চেয়ে এলো। সুজন তুলি শীতল চাহনিতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোফা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তুলি সুজনের যাবার পথে চেয়ে দুফোঁটা অশ্রু ঝরালো। সুজন ব্যালকনির গ্রিল ধরে দূর আকাশের দিকে চেয়ে রইল। নিজের মনে জমানো কথাগুলো তুলিকে বলার এখনো সময় হয়নি। কিছুদিন পরেই তুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এখন যদি এসব প্রেম ভালোবাসা নিয়ে পড়ে থাকে তাহলে তুলির পড়াশোনা অনেক ক্ষতি হবে। তুলির স্বপ্ন তুলি একজন ভালো ডক্টর হবে, কিন্তু এখন যদি প্রেম ভালোবাসা জড়িয়ে যায় তাহলে ওর স্বপ্ন পূরণে ব্যাঘাত ঘটতে পারে। সুজন দীর্ঘশ্বাস ছেড়ে দূর আকাশে চেয়ে স্মিত হেসে মনে মনে বলল, তোতলা রানী, আমি চাই না তোমার স্বপ্ন পূরণে বাধা হতে। তুই যখন মেডিকেলে চান্স পাবা তখন আমি নিজেই তোমায় প্রপোজ করব। আর আমি বিশ্বাস করি আমার অপেক্ষার প্রহর খুব শীঘ্রই শেষ হবে, আর তার জন্য আমাকে একটু কঠোর হতে হবে। সুজন কিছু সময় পর রুমে এসে দেখল তুলি ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুজন দ্রুত এসে তুলির হাত ধরতেই দেখল ঠান্ডায় তুলির হাত পা ঠান্ডা বরফের মতো হয়ে আছে। তুলির ঘুমন্ত মুখের দিকে চেয়ে স্মিত হেসে মনে মনে বলল, তোতলা রানী, বড্ড জেদি হয়ে গেছো তুমি। জানি না আর কতদিন তোমার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবো, তবে আমি চেষ্টা করব মেডিকেলে অ্যাডমিশনের আগ পর্যন্ত আমার ভালোবাসা লুকিয়ে রাখার। সুজন তুলির পাশে বসে তুলির ঘুমন্ত মাথাটা আলতো করে ধরে নিজের কোলে রাখল। সাদা আঙ্গুল দিয়ে তুলির মুখের উপরে উপচে পড়া কাটাছেঁড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। ঘুমন্ত মুখের পানে চেয়ে থেকে টুপ করে কিস করে নিল। তুলিকে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে গায়ের উপর ব্ল্যাঙ্কেট ভালো করে টেনে দিল। স্মিত হেসে তুলির কপালে গভীর কিস করে সোফায় এসে শুয়ে তুলির দিকে চেয়ে মনে মনে পড়ল, তোতলা রানী, আর তো মাত্র কয়েক মাস, তারপরই আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে। তখন আমাদের দুজনের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। কথাগুলো মনে মনে ভেবে সুজন স্বস্তি নিঃশ্বাস নিল। সোফায় শুয়ে একদিনে তুলির দিকে চেয়ে থাকতে থাকতে চোখে রাজ্যের ঘুম এসে ভর করল। ভোরে আলো ফুটতে না ফুটতেই ইভার ঘুম ভেঙে গেল। পড়াশোনার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার ইভার নিত্যদিনের অভ্যাস। আজও তার ব্যতিক্রম হলো না। আড়মোড়া ভেঙে চোখ মেলে চেয়ে বেড থেকে নেমে রুমের লাইট অন করলো। হাম ছাড়তে ছাড়তে ওয়াশরুমে ঢুকতে গিয়ে সোফায় কেউ একজন শুয়ে আছে দেখে কপাল কুঁচকে তাকালো। সুজন ব্ল্যাঙ্কেটে নিজেকে পুরো ঢেকে আছে, যার কারণেই বা বুঝতেই পারলো না কে শুয়ে আছে। মেয়েরা কেউ একজন হলে তো ওদের সাথেই ঘুমাতো, এটাই বা ঠিক বুঝতে পারছে। কিন্তু তুলি রুমে বাইরে কেউ তো ঘুমাতে আসবে না, তাহলে ছেলেটা কে হতে পারে? এবার কিছু না ভেবে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তুলিকে মৃদুস্বরে ডাকতে লাগলো। এবার ডাকে তুলির ঘুম ভাঙতে তুলি আড়মোড়া ভেঙে বেডে বসে ঘুম জড়ানো স্বরে বলল, কি হয়েছে ইভা? ডাকছিস কেন আমায়? কথাটি বলেই ভালো করে চোখ মেলে চেয়ে নিজেকে বেডে দেখল। এবার দিকে এক পলক চেয়ে কপাল কুঁচকে সোফার দিকে চেয়ে মনে মনে পড়ল, আমি তো রাতে ফ্লোরে ঘুমিয়ে পড়েছিলাম, বেডে আসলাম কি করে? তার মানে সুজন ভাই আমাকে কলের তুলে বেডে শুইয়ে দিয়েছে। কথাগুলো ভাবতেই তুলির মুখে হাসি ফুটে উঠল। ইভা যে এতক্ষণ তুলির সাথে কথা বলেই যাচ্ছে সেদিকে তুলি খেয়ালই নেই। তুলি সুজনের ভাবনায় বিভোর হয়ে আছে। তুলি কিছু ভাবছে দেখে ইভা তুলির গায়ে মৃদু ধাক্কা দিয়ে কপাল কুঁচকে বলল, তুলি, কি হয়েছে রে তোর? সারাক্ষণ শুধু ভ্যাবলাকান্তের মতো ভাবতেই থাকিস। আমি তোর সাথে কথা বলছি তো। তুলি ইভার কথা কিছু না বলে স্মিত হাসল। ইভা তুলির দিকে চেয়ে বিরক্তি নিয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল,
বলছি সোফায় কে শুয়ে আছে রে? তুলি ইভার কথায় স্মিত হেসে মৃদু স্বরে বলল, সোফায় সুজন ভাই ঘুমিয়ে আছে। রাতে বাসাল কোথাও ঘুমালে জায়গা হয়নি, তাই আমার রুমে ঘুমিয়ে আছে। এবার তুলি তোতলা কথা শুনে খিলখিল করে হাসতে হাসতে বলল, তুলি, তোর সব কিছু পরিবর্তন হলো, কিন্তু তোর রকে ল বলা পরিবর্তন হলো না রে। তুলি ইভার কথায় স্মিত হাসলেও ইভা সোফার দিকে যেয়ে ভ্রু কুচকে বলল, কিন্তু মা যে বললো ভাইয়া নাকি চলে গেছে। আমারও ভাইয়াও না, মাকে সবসময় টেনশনে রাখে। ভাইয়া আজকে মায়ের হাতে বকুনি খাবে। ইভা কথাটা বলে খিলখিল করে হেসে দিল। ততক্ষণে চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করছে। তুলির কোচিং থাকায় তুলি দ্রুত ফ্রেশ হতে গিয়ে মনে মনে বলল, সুজন ভাই, আমার প্রতি আপনার ভালোবাসা আছে কি নাই তা আজ আমি পরীক্ষা করে দেখতে চাই। আমার মন মিথ্যা বলে কিনা সেটা আমি আজ পরীক্ষ করে দেখবই। তুলি মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে ফ্রেশ হয়ে জিন্স টপস পরে নিল। এবার রুম থেকে বেরিয়ে রোকসানা বেগমকে টেনে ধরে তুলির রুমে নিয়ে আসলো। রোকসানা বেগম ভ্রু কুচকে ইভার দিকে চেয়ে রইল। ইভা রোকসানা বেগমের দিকে চেয়ে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে ইশারায় সুজনকে দেখে খিলখিল করে হাসতে হাসতে বলল, মা, তোমার গুণধর ছেলে সোফায় ঘুমিয়ে আছে দেখো। ভাইয়া সিলেট যায়নি, বাসায় থাকার জায়গা হয়নি, তাই ওখানে শুয়ে আছে দেখো। রোকসানা বেগম সোফায় সুজনকে শুয়ে থাকতে দেখে ইভাকে থামিয়ে দিয়ে ধামাকা স্বরে বলল, আমার ছেলেটার কত কষ্ট হয়েছে তুমি জানো? শান্তি করে একটু নড়াচড়া করে ঘুমাতেও পারিনি ছেলেটা, আর তুমি দাঁত কেলিয়ে হাসছো। ইভা রোকসানা বেগমের ধমক খেয়ে চুপ হয়ে গেল। তুলি জিন্স আর টপস পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রোকসানা বেগম সুজনকে জোরে জোরে ডাকছে দেখে শাহনাজ বেগম এগিয়ে আসলেন তুলির রুমে। সুজনকে সোফায় শুয়ে থাকতে দেখে শাহনাজ বেগম কিছুটা অবাক হলেন। রোকসানা বেগমের চিৎকার শুনে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে এত লোকের ভিড় দেখে সুজন তড়িঘড়ি করে উঠে সোফায় পা ঝুলিয়ে বসলো। বাম হাতে চোখ কষলে হাম ছেড়ে ঘুম জড়ানোর স্বরে বলল, কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার করছো কেন? রোকসানা বেগম সুজনের কথা শুনে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, চিৎকার কোথায় করলাম? তুমি বেডে শুয়ে ঘুম দাও, চোখ দেখে তো মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয়নি তোমার। শাহনাজ বেগম সুজনকে দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, সুজন, তুমি বাসায় আছো? আর আমরা কেউ জানি না? এখন আর ঘুমাতে হবে না, তুমি ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা সেরে তারপর ঘুম দিও। সুজন কিছু বলতে যেতেই তুলি কথার মাঝে ফোন কেটে কর্কশ কণ্ঠে বলল, মা, হাতে একদম সময় নেই, খাবার রেডি করো, আমার কোচিংয়ে যেতে লেট হচ্ছে। তুলি তোতলা কথায় রোকসানা বেগম আর ইভা ঘাড় ঘুরিয়ে তুলির দিকে তাকালো। শাহনাজ বেগম তুলির পোশাক দেখে কপাল কুঁচকে তাকালো। সুজন তুলিকে জিন্স টপস পরে রেডি হতে দেখে কর্কশ কণ্ঠে বলল, তুলি, তুই কি কোচিংয়ে যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে কোচিং নয়, মডেলিং করতে যাচ্ছিস। তুলি সুজনের কথা শুনে রাগী লুক নিয়ে সুজনের দিকে চেয়ে মায়ের উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলল, মা, আমার পোশাক নিয়ে কেউ যেন কথা বলতে না আসে। আমি কিন্তু কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেবো বলে দিলাম। তুলি যে যেদি মেয়ে, বেশি কিছু বলে যা বলে তাই করে বসবে। সুজন আর বেশি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। শাহনাজ বেগম তুলির কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে হতাশ হয়ে ছোট্ট করে বলল, আবার তোকে নিয়ে আর পারলাম না। শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ছেড়ে রোকসানা বেগমের হাত ধরে তুলির রুম থেকে বেরিয়ে আসলেন। তুলি সুজনের রিয়াকশন বোঝার জন্য ইচ্ছে করে জিন্স আর টপস পরেছিল। সুজন তুলির পোশাক দেখে রেগে গেছে, এটা বুঝতে পেরে তুলি মিটিমিটি হাসলেও। সবাই চলে যেতেই ইভা বেডে বসে ফোন ঘাঁটতে লাগলো। তুলি ব্যাগে বইয়ের সাথে বোরখা আর হেজাব রেখে দিল। ইচ্ছে করে এই শীতের পোশাক গায়ে না দিয়ে ব্যাগটা নিয়ে ডাইনিংয়ে এসে চেয়ার টেনে বসলো। বাসার সব মেয়েরা এসে নাস্তার টেবিলে বসে পড়ল। শীত বেশি লাগায় সুজন ফ্রেশ হয়ে টি শার্টের উপরে ব্লেজারটা পরে নিল। তুলি চুপচাপ খাবার খাচ্ছে আর শীতে কাঁপছে। শাহনাজ বেগম তুলিকে শীতের পোশাক পরতে বলে তুলি শাহনাজ বেগমের কথায় কোনো পাত্তা না দিয়ে খাবার খেতে লাগলো। শাহনাজ বেগম আর কিছু না বলে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলেন। সুজন ডাইনিংয়ে এসে তুলির মুখোমুখি চেয়ার টেনে বসলো। তুলিকে দেখে মনে মনে রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। শাহনাজ বেগম সুজনকে খাবার বেড়ে দিলে সুজন খাবার খেতে খেতে তুলিকে ঠান্ডায় কাঁপতে দেখে কর্কশ কণ্ঠে বলল, তুলি, শীতের পোশাক না পরে এত কাঁপছিস কেন? তুই যেভাবে কাঁপছিস, তোর কাঁপাকাঁপিতে দেখা যাবে পুরো বিশ্বে ভূমিকম্পের সৃষ্টি হয়ে গেছে। জলদি শীতের পোশাক পরে আয়। সুজনের কথা শুনে সবাই একসাথে খিলখিল করে হেসে দিল।
তুলি খাবার খাওয়া বন্ধ করে রাগী লোক নিয়ে সুজনের দিকে চেয়ে মায়ের উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলল, মা সবাইকে বলে দিও আমার ব্যাপারে কেউ যেন নাক না গলায়। আমার খাওয়া শেষ, আমি আসছি। তুলি রেগে মেগে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। সুজন তুলির এমন বিহেভ দেখে রাগে ফেটে পড়ল। তুলে যাবার পথে যে দাঁত মুখ খিচিয়ে মনে মনে পড়ল, আর কিছুদিনের অপেক্ষা, তারপর দেখব তোর কত জেদ। তুই সবার সামনে আমাকে অ্যাভয়েড করলি, এর ফল তো তোকে ভোগ করতেই হবে তুলি। সবাই চুপচাপ খেয়ে উঠে গেল। রিদানের মা রিয়াকে নিয়ে রিদান আর বই রিদানের মা রিয়াকে দিয়ে রিদান আর বউয়ের খাবারটা ঘরে পাঠিয়ে দিল। তুলি একটা রিক্সা ডেকে রিক্সায় চড়ে বসলো। ব্যাগ থেকে বোরখা বের করে রিক্সায় বসে গায়ে পড়লো। তড়িঘড়ি করে হিজাব দিয়ে মুখ আটকে মনে মনে অট্ট হাসি দিয়ে বললেও, সুজন ভাই, আমি আমার পরীক্ষা সফল হয়েছি। আমার মন কখনো মিথ্যা বলেনি। আপনি আমায় ভালোবাসেন কিন্তু স্বীকার করলেন না। এবার দেখেন এই তুলি কি কলে। মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে রিক্সার ভাড়া মিটিয়ে কোচিংয়ে ঢুকে গেল। শাহনাজ বেগম আর রুকসানা বেগম সুজনের সামনে চুপচাপ বসে আছে। তুলি সুজনকে অ্যাভয়েড করায় রাগে সুজনের চোখ মুখ লাল হয়ে আছে। এদের তিনজনের মাঝে নীরবতা বিরাজ করছে। রাগে সুজনের চোখ মুখ লাল হয়ে আছে দেখে রুকসানা বেগম ভয়ে সুজনকে কিছু বলতেও পারছে না। শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ছেড়ে নীরবতা কাটিয়ে বলল, সুজন, তুলি দিন দিন বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে, কারো কথার কোনো মূল্য দিতে চায় না। তোমার মামা বেঁচে থাকলে হয়তো এতটা অবাধ্য হতো না। আমার একটা মাত্র সন্তান, আমি ভয়ে তুলিকে শাসন করতে পারি না। রুকসানা বেগম শাহনাজ বেগমের কথার মাঝে ফোরন কেটে বলল, আমারও তাই মনে হয়। শাহানা সুজনকে দেখলে তুলি ভয় কুকরিয়ে যেত। সেই মেয়েকে না সুজনের মুখে মুখে কথা বলছে। সুজনের কোনো কথাই যেন ওর গায়ে লাগছে না। সুজন চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে এদের কথা শুনতে লাগলো। শাহনাজ বেগম অসহায় দৃষ্টিতে চেয়ে মৃদু স্বরে বলল, সুজন, আমি আর অপেক্ষা করতে চাই না। তোমার জন্য এতদিন সব কিছু লুকিয়ে রেখেছি, কিন্তু আজ তুলির কথাবার্তা শুনে আমার একটু ভালো লাগেনি। আমি তুলিকে তোমার হাতে তুলে দিতে চাই। তুলিকে একমাত্র তুমি সামলাতে পারবে। সুজন শাহনাজ বেগমের কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শাহনাজ বেগমের দিকে এক পলক চেয়ে রুকসানা বেগমের দিকে চেয়ে রইল। রুকসানা বেগম সুজনের চাহনি দেখে স্মিত হেসে মৃদু স্বরে পড়ল, তুমি শক্ত হাতে তুলিকে সামলানোর জন্য তৈরি হও। আমার মনে হয় তুলির ডাক্তার হওয়াটা তোমার উপর নির্ভর করছে। তুলিকে গাইড করার জন্য একজন শক্ত গার্ডিয়ান প্রয়োজন, আর সেটা একমাত্র তুমিই পারবে। সুজন দুজনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে পড়ল, মা, তুলির উচ্চ মাধ্যমিক এক্সাম পর্যন্ত অপেক্ষা করে দেখি, তারপর কিছু একটা ভেবে দেখা যাবে। এখন এসব নিয়ে ভাবলে তুলির পড়াশোনার ক্ষতি হবে, তাই এখন এসব ভাবা বন্ধ করো। সুজন কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। শাহনাজ বেগম আর রুকসানা বেগম সুজনের যাবার পথে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সুজন দরজা গিয়ে ঘাড় ঘুরিয়ে মৃদু স্বরে বলল, ছোট মামি, তুলির কোচিংয়ের ঠিকানাটা আমায় একটু বলো। শাহনাজ বেগম তুলির কোচিংয়ের ঠিকানা বলে সুজন রুম থেকে বেরিয়ে গেল। ঠিকানা অনুযায়ী তুলির কোচিংয়ের পাশে একটা টঙের দোকানে নিজেকে লুকিয়ে দাঁড়িয়ে রইল। কোচিং শেষে সবাই বেরিয়ে গেলে দারোয়ান গেটে তালা ঝুলিয়ে দিল। সুজন দূরে দাঁড়িয়ে সবাইকে বের হতে দেখলো, কিন্তু তুলিকে বের হতে দেখলো না। সুজন কপাল কুঁচকে কিছু একটা ভেবে চারপাশে চোখ বুলিয়ে তুলিকে খুঁজতে লাগলো, কিন্তু তুলিকে কোথাও দেখতে না পেয়ে দ্রুত রিক্সা নিয়ে তুলির আগেই বাসায় ফিরে গেল। তুলি ওর বন্ধুদের সাথে ফুচকা খেয়ে তারপর রিক্সায় উঠে বসলো। গা থেকে বোরখা খুলে হিজাব সহ বোরখাটা আবারও ব্যাগে রেখে দিল। মনে মনে দুষ্ট বুদ্ধিতে রিক্সার ভাড়া মিটে বাসায় ঢুকতেই সুজন তুলিকে দেখে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, দাঁড়া, কোচিংয়ের নাম করে কোথায় গিয়েছিলিস তুই? আমি তোর কোচিংয়ে গিয়েছিলাম, কিন্তু তুই কোচিংয়ে ছিলিস না। সুজনের কর্কশ কণ্ঠ শুনে সবাই ড্রয়িং রুমে ভিড় জমালো। তুলি শাহনাজ বেগমের দিকে কপাল কুঁচকে তাকে সুজনের উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলল, মা, আমি কালো গাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমার পেছনে কি তুমি সিআইডি লাগিয়ে দিয়েছো? উফ, অসহ্য। এই বালিতে আমি শান্তি মতো কিছুই করতে পারবো না। কথাগুলো বলেই রাগে ফুঁসতে ফুঁসতে কাঁধের ব্যাগটা ছুঁড়ে সোফার উপরে ফেলে দিল। তুলি কথা শুনে রাগে সুজনের চোখ মুখ লাল হয়ে গেল। তুলি রাগী লোক নিয়ে সুজনের দিকে চেয়ে কর্কশ কণ্ঠে বলল, মা, আমি আল এই বালিতে থাকতে চাই না। জালসাতে পালো, আজই আমার বিয়ের ব্যবস্থা করো। আমি আর পড়াশোনা করবো না। আমি ডাক্তার হব না।
তুলির কথায় সবার চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে নিজের বিয়ের কথা নিজেই সবার সামনে বলতে পারে। শাহনাজ বেগম তুলির কথা শুনে অসহায় দৃষ্টিতে সুজনের মুখের পানে চেয়ে রইল। সুজন নিজেই তুলির কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। তুলির কথা শুনে হাসবেই না কাঁদবে বুঝে উঠতে পারছে না। তুলি নিজের রুমে যেতে গিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে সুজনের দিকে চেয়ে কর্কশ কণ্ঠে বলল, মা, আমি লুমে গেলাম, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমি যে কোনো ছেলেকে বিয়ে করতে রাজি। আজ যদি আমার বিয়ে না দাও, আমি সুইসাইড করতে বাধ্য হব। কথাগুলো বলে গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। দরজার ভিতর থেকে লক করে ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপ ছেড়ে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। শাহনাজ বেগম তুলির ডিসিশন শুনে কাঁপতে লাগলো। সুজন তুলির এমন ডিসিশনে কপাল কুঁচকে মনে মনে বলল, হঠাৎ করে বিয়ের ভূত মাথায় চাপলো কেন? তার মানে কি তুলি আমাকে ব্ল্যাকমেইল করছে? ও আচ্ছা, আমি তুলিকে ভালোবাসি কিনা সেটা বোঝার চেষ্টা করছে। রোকসানা বেগম শাহনাজ বেগমকে সান্ত্বনা দিতে লাগলো। সুজন তুলির রুমের দিকে চেয়ে রাগি লুক নিয়ে দাঁত মুখ খিচিয়ে মনে মনে বলল, তোর বিয়ে করার খুব শখ জেগেছে না? তোর বিয়ের শখ যদি আমি না ঘুচিয়েছি তো আমার নামও সুজন নয়। বাসার সব মেয়েরা তুলির দরজায় থাকাতে লাগলো। বাসার ছোট বড় সবাই রিকোয়েস্ট করলো দরজা খোলার জন্য, কিন্তু তুলি দরজা খুলছে না। দেখে রিদান মুচকি এসে এগিয়ে গেল। দরজার মতো ধাক্কা দিয়ে আদুরে গলায় বলল, তুলি সোনা বোন আমার, দরজা খোল প্লিজ। এভাবে পাগলামি করিস না, সবাই কি ভাবছে বলতো, প্লিজ দরজা খোল। তুলি যখন রাগ বেশি হয় তখন রিদান তুলির মতো করে কথা বলে তুলির রাগ ভাঙায়। রিদানের মুখে তোতলা কথা শুনলে তুলি হেসে গড়াগড়ি খায়। তাই আজ রিদান তুলির রাগ ভাঙানোর জন্য তুলির ভাষায় কথা বলল। কিন্তু তুলি রিদানের কথায় আজ আর হেসে গড়াগড়ি খেল না, বরং দরজা না খুলে ভেতর থেকে হিংস্র গলায় বলল, লিদান ভাইয়া, আমি যখন একবার বলেছি আমি বিয়ে করব, তখন আজই আমি বিয়ে করব। তোমরা যদি বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করলে বাধ্য হব। তুলির কথা শুনে রিদান সহ সবাই হতাশ হয়ে ড্রয়িং রুমে এসে বসল। তুলি যে জেদ ধরে বসে আছে সুজনের তা বুঝতে অসুবিধা হলো না। সুজন মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে বৃদ্ধা আর শাহাদাত আঙ্গুল দিয়ে কপাল খুঁজতে খুঁজতেই মনে মনে বলল, বিয়ে করতে চাইছিস তো ঠিক আছে, কিন্তু বিয়ের পর তোর জেদ যদি আমি ভেঙে গুড়িয়ে দিতে না পারি তাহলে আইনের পোশাক গায়ে জড়িয়ে কি লাভ হলো আমার? এখন সুজনই একমাত্র ভরসা। সুজন উপস্থিত সবার দিকে এক পলক চেয়ে সোফায় বসে পড়ল। সবাই ভরসার চোখে সুজনের দিকে চেয়ে আছে দেখে সুজন দীর্ঘশ্বাস ছেড়ে সবার উদ্দেশ্যে মৃদু স্বরে বলল, যত দ্রুত সম্ভব তোমরা বিয়ের আয়োজন করো, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সবাই সুজনের উত্তর শুনে খুশি হলো। সবাইকে খুশি দেখে সুজন স্বস্তির নিঃশ্বাস নিল। সুজনের বড় মামা বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিল। এবার দৌড়ে তুলির দরজায় ধাক্কা দিয়ে উঁচু স্বরে পড়ল, তুলি দরজা খোল, তোকে রেডি করাতে হবে, বিয়ের পাত্র পাওয়া গেছে, এবার অন্তত দরজাটা খোল। ততক্ষণে সবাই তুলির দরজায় এসে ভিড় জমালো। পাত্র পাওয়া গেছে শুনে তুলির মনটা খচখচ করতে লাগলো। এত অল্প সময়ে পাত্র পাওয়া গেছে শুনে ভয়ে শুকনো ঢুকলে মনে মনে পড়ল, পাত্র যদি সুজন না হয়ে অন্য কেউ হয় তাহলে তো আমার সব শেষ। এত ওভার অ্যাক্টিং করলে কি লাভ হলো আমার? ও গড, লক্ষ্য করো আমায়। তুলি গুটিসুটি পায়ে দরজার পাশে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, ইভা, ইয়ার কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, এত অল্প সময়ে পাত্র কোথা থেকে আসবে শুনি? আমি দরজা খুলবো না। তোরা সবাই মিথ্যা বলছিস। তুলির কথা শুনে সবাই ভ্যাবাচেকা খেয়ে গেল। রিয়া দীর্ঘশ্বাস ছেড়ে উঁচু স্বরে বলল, তুলি দরজা খুল বলছি, বাবা সুজন ভাইয়ের সাথে তোর বিয়ে দিবে। এখন যদি দরজা না খুলিস তাহলে সুজন ভাই বিয়ে না করেই চলে যাবে। এত জেদ করিস না তুলি, দরজাটা খোল প্লিজ। সুজনের সাথে বিয়ে হবে শুনে তুলি খুশিতে আত্মহারা হয়ে গেল। মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে উঁচু গলায় বলল, পাগল নাকি তোমরা? আমি জেনে বুঝে ওই রাক্ষসটাকে বিয়ে করতে পারবো না। জাল থেকে বাঁচতে চাইছি, তোমরা তাল খালেই আমাকে ঝুলিয়ে দিতে চাইছো? আমার জন্য অন্য কাউকে খুঁজে দেখো। সবাই তুলির কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে রইল। ইভা দীর্ঘশ্বাস ছেড়ে উঁচু স্বরে বলল, তুলি, আমার ভাইয়াটা মোটেও রাক্ষস নয়, আমার ভাইয়া তোকে খুব ভালোবাসবে, দেখিস। তুই প্লিজ রাজি হয়ে যা না। তুলি ইভার কথা শুনে মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, ইভা, আমি যখন বলেছি সুজন ভাইকে বিয়ে করবো না, তখন করবো না।
তবে সুজন ভাই এসে যদি আমার বিয়ে লাজি হতে বলে তাহলে আমি একবার ভেবে দেখতে পারি। সবাই তুলির কথা শুনে হতাশ হয়ে তুলির রুমের সামনে থেকে চলে গেল। বাসার মেয়েগুলো ড্রয়িং রুমে এসে থপ করে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। এদেরকে এমন মুখ করে বসে পড়তে দেখে বড়রা একে অপর দিকে ভ্রু কুচকে তাকালো। সুজন কপাল কুচকে এবার দিকে তাকালে এবার সবার দিকে এক পলক চেয়ে মৃদু স্বরে বলল, তুলি ভাইয়াকে বিয়ে করবে না, অন্য কোনো ছেলে দেখতে বললো। এবার কথায় সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচি করলো। সুজনের তো রাগে গা ঘিন ঘিন করছে। এবার সুজনের দিকে চেয়ে মৃদু স্বরে বলল, তবে ভাইয়া যদি নিজে গিয়ে তুলি থেকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তুলি একবার ভেবে দেখবে বলেছে। এবার কথায় সবাই হতাশ হয়ে আসার আলো নিয়ে সুজনের দিকে চেয়ে রইল। সুজন রাগী লোক নিয়ে ড্রয়িং রুম থেকে তুলির রুমের দিকে পা বাড়ালো। তুলি দরজার ওপাশে দাঁড়িয়েছিল। সুজন দরজা ধাক্কা দিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি দরজা খোলো। তুলি সুজনের কর্কশ কণ্ঠ শুনে মুচকি হাসল। অনেকবার বলার পর অবশেষে তুলি দরজা খুলে দিল। সুজন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে রাগী লোক নিয়ে তুলির হাত মুছে ধরে কর্কশ কণ্ঠে বলল, তোর সাহস হয় কি করে আমাকে রিফিউজ করার? তোর যেটা মন চাইছে তুই সেটাই করছিস। এত বড় স্পর্ধা তোর হয় কি করে? অ্যান্সার মি। তুলি হাত মুচড়ামুচি করতে লাগলো। সুজনের রক্তিম চোখে চাহনি দেখে ভয়ে শুকনো ঢুকলে মৃদু স্বরে বলল, সুজন ভাই আমার লাগছে তো, প্লিজ আমার হাতটা ছেড়ে দাও। সুজন মনে মনে অট্ট হাসি দিয়ে তুলির হাতটা ছেড়ে দিল। তুলি হাতের দিকে চেয়ে দেখল হাত লাল হয়ে গেছে। সুজন তুলির দিকে চেয়ে মুচকি হেসে বলল, তুলি আমাকে রিফিউজ করে খুব উপকার করেছিস আমার পাশে কি তোকে মানায় নাকি বল? আমার সাথে তো আলিয়া ভাটকে মানায়। সুজনের কথা শুনে তুলি ভ্যাবাচেকে খেলো। তুলি যে চাল দিয়েছে সুজন তো তার উল্টো চাল দিচ্ছে। সুজন পকেট থেকে ফোন বের করে ফোনের ওয়ালপেপারে চুমু খেয়ে মৃদু হেসে বলল, আমি তো আমার আলিয়া ভাটকে বিয়ে করব তুলি। বড় মামা জোর করলেও তুই আমাকে বিয়ে করতে চাইবি না, ওকে? আমি তোকে বিয়ে করলে আমার গার্লফ্রেন্ডের কি হবে বল? আমি যে আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি। তুলি সুজনের দিকে চেয়ে রাগী লুক নিয়ে মনে মনে বলল, নিকুচি করেছে আপনার গার্লফ্রেন্ডকে, বিয়ে তো আমি আপনাকেই করবো সুজন ভাই। সুজন ফোনটা পকেটে রেখে তুলির হাত ধরে মৃদু হেসে বলল, চল আমার সাথে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, তুই গিয়ে বলবি তুই আমায় বিয়ে করবি না। বিয়ের ভূত তোর মাথা থেকে নেমে গেছে। তুলি সুজনের কথায় কপাল কুচকে চেয়ে হাতটা ঝাড়ি মেরে সরিয়ে গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। সুজন তুলি যাবার পথে চেয়ে মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, আমি জানি তোতলা রানী তুমি আমাকে ভালোবাসো। আমি কাল রাতেই তোমার বিহেভ দেখে বুঝেছিলাম। আর আমি এটাও জানি আমি এখন যেটা বলেছি তুমি তার উল্টো কথা বলবে। কথাগুলো ভেবে স্মিত হেসে রুম থেকে বেরিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে তুলির কথা শোনার অপেক্ষায় রইল। তুলি ড্রয়িং রুমে এসে সুজনের দিকে রাগী লুক নিয়েছে কর্কশ কণ্ঠে বলল, আমি সুজন ভাইকে বিয়ে করতে লাজি, তোমরা এক্ষুনি বিয়ের ব্যবস্থা করো। তুলির কথা শুনে শাহনাজ বেগমের বুক থেকে ভারী পাথরটা নিমিষেই উধাও হয়ে গেল। তুলি গটগট করে হেঁটে সুজনের দিকে চেয়ে মুচকে হাসি দিল। সুজন একরাশ বিরক্তি নিয়ে তুলির উপর চোখ কটমট করলো। রিয়া ইভা সব মেয়েরা মিলে তুলিকে সাজাতে রিয়া রুমে নিয়ে গেল। সুজনের প্রেমে 12টা বাজাতে পেরে তুলি মনে মনে অট্ট হাসি দিল। তুলিকে নিয়ে যেতেই সুজন মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, তোতলা রানী তুমি শুধু তোতলাই নাও, মাথা মোটাও বটে। সবাই বিয়ে তোড়জোড় শুরু করে দিল। তুলি রিয়া রুম থেকে ফ্রেশ হয়ে চুল শুকাতে লাগলো। সুজন তুলির রুম ফাঁকা পেয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। তুলি ফোনটা রুমে রেখে আসছে মনে হতেই সবার উদ্দেশ্যে বলল, এই আমি একটু আসছি, হ্যাঁ ফোনটা নিয়েই চলে আসবো। তুলি চলে যেতে সবাই শাড়ি গহনা দেখতে লাগলো। সুজন ফ্রেশ হয়ে শুধু একটা সাদা তাওয়াল জড়িয়ে মিররের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলের পানি ঝাড়তে লাগলো। তুলি রুমে ঢুকে সুজনকে এই অবস্থায় দেখে চোখ দুটো রসগোল্লার মতো করে রইল। সুজন মিররের ভেতর থেকে তুলিকে দেখে ঘাড় ঘুরিয়ে সামনে ফিরল। সুজন শরীরটা ভালো করে না মোছায়, শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা রয়ে গেছে। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানি দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট মুক্তোর দানা ভেসে উঠেছে। অসম্ভব সুন্দর লাগছে সুজনকে। তুলি এই অবস্থায় সুজনকে আগে কখনো দেখেনি বিধায় হা করে চেয়ে রইল। সুজনের পা থেকে মাথা অবধি চোখ ঘোরাতে লাগলো। সুজন তুলির চাহনি দেখে অবাক হয়ে গেল। মনে মনে অট্ট হাসি দিয়ে রাগী লোক নিয়ে তুলির সামনে দাঁড়িয়ে দাঁত মুখ খিচিয়ে বলল, আর তো মাত্র কিছুক্ষণ, তারপর যত পারিস দেখে নিস। এখন অন্তত আমার লজ্জা হরণ করিস না, কিছু সময়ের জন্য মুক্তি দে আমায়।
কথাগুলো শুনে তুলি ভ্যাবাচেকা খেয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে ফোনটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সুজন তুলি যাবার পথে যে মৃদু হাসলো। তুলি রুম থেকে বেরিয়ে দ্রুত পায়ে হেঁটেই রিয়ার রুমে ঢুকলো। সুজন রেডি হয়ে নিজের ব্যাগ প্যাক করে রাখলো। ভারী শাড়ি গহনা দিয়ে তুলিকে বউ সাজিয়ে ড্রয়িং রুমে আনা হলো। ঘরোয়াভাবে বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিয়ের সময় কেউ কারো দিকে একটিবারের জন্য তাকালো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে বিয়ে পড়ানো শেষ হলো। সবাই রিয়া রুমে তুলির সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। রিদান আর রিভা মিলে তুলির ঘরে ফুলসজ্জার খাট সাজাতে লাগলো। সুজন অল্প কিছু খাবার খেয়ে ব্যাগ নিয়ে সবার চোখের আড়ালে বাসা থেকে বেরিয়ে গেল। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। তুলি আজ লজ্জায় ডাইনিংয়ে খেতে আসেনি, নিজের রুমে বসেই খাবার খেয়েছে। শাহনাজ বেগম স্মিত হেসে তুলির কপালে চুমু দিয়ে খাবার প্লেট নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা বাজে, তবুও সুজন রুমে আসছে না। দেখি তুলি বেড থেকে নেমে দাঁড়ালো। মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। দু হাতে নিজের মুখটা ঢেকে লাজুক ভঙ্গিতে বলল, সুজন ভাই, আজকে আমি আপনার আলেয়া ভালতের মতো সেজেছি। আপনি কি দেখবেন না আমায়? কোথায় আপনি সুজন ভাই? অপেক্ষা করতে করতে রাত 12টা পার হয়ে গেল। সুজন রুমে আসছে না দেখে তুলির বুকের ভিতর ধক করে উঠল। ফোনটা হাতে নিয়ে সমানে সুজনের নাম্বারে ডায়াল করতে লাগলো, কিন্তু সুজন কল রিসিভ করছে না। তুলি কল দিয়েছে দেখে সুজন মনে মনে হাসি দিল। তুলি বেডে পা ঝুলিয়ে বসে ভয় শুকনো ঢোক গিলে বারবার সুজনের নাম্বারে কল দিতে লাগলো। কল দিতে দিতে প্রায় 1টা বেজে গেল। সুজন মনে মনে হাসি দিয়ে ফোনটা রিসিভ করলে তুলি অসহায় ভঙ্গিতে বলল, সুজন ভাই, কোথায় আপনি? আমি আপনার বাসর ঘরে অপেক্ষা করতলি, অথচ আপনার বাসর ঘরে আসার নামই নেই। তুলির কথা শুনে সুজনের খুব খারাপ লাগলো, তবু নিজেকে কন্ট্রোল করে কর্কশ কণ্ঠে বলল, তুলি, আমি সিলেট যাচ্ছি, পৌঁছাতে আর হয়তো কিছু সময় লাগতে পারে। তুই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। সুজন সিলেট যাচ্ছে শুনে তুলির মাথার উপর মনে হলো আকাশ ভেঙে পড়ল। তুলি কপাল কুঁচকে মৃদুস্বরে বলল, সুজন ভাই, আজ আমাদের ফুলসজ্জা। আপনি ফুলসজ্জা করলে সিলেট কি করে চলে যেতে পারেন? সুজন তুলির কথা শুনে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, তুলি, তুই বিয়ে করতে চেয়েছিলিস। কথাগুলো বলে সুজন ঠাস করে কল কেটে দিয়ে মিটিমিটি হাসতে লাগলো। তুলি সুজনের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। ফোনের স্ক্রিনে চেয়ে কপাল কুঁচকে মনে মনে বলল, সুজন ভাই বাসাল না কলে পালিয়ে গেল। বাসল ঘরে বউ পালাতে শুনেছি, কিন্তু বল পালিয়ে যায় এইটা তো কখনো শুনিনি। তুলি কপাল কুঁচকে তড়িঘড়ি করে আবারও সুজনের নাম্বারে কল দিল, কিন্তু সুজন কল রিসিভ করলো না। তুলি অনেকবার কল দেওয়ার পর সুজন মনে মনে হাসিতে কলটা রিসিভ করে কর্কশ কণ্ঠে বলল, এই কি হয়েছে রে? এত বিরক্ত কেন করছিস আমায়? বেশি বিরক্ত করলে কল ব্লক লিস্টে রেখে দিব বলে দিলাম। তুলি সুজনের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে অসহায় ভঙ্গিতে বলল, সুজন ভাই, আপনি খুব খারাপ। আপনি ফুলসজ্জায় আমার একা লেখে পালিয়ে গেলেন কি করে? সুজন তুলির করুণ স্বর শুনে মনে মনে হাসিতে স্বাভাবিক স্বরে বলল, তুলি, আমি পালিয়ে কোথায় গেলাম? তুই ফুলসজ্জা করতে চাস, এটা তুই আমাকে একবারও বলেছিস বলতো? ফুলসজ্জা করতে চাইলে তুই আগে থেকে বলবি তো আমায়, না হলে আমি কি করে জানবো তুই ফুলসজ্জা করতে চাস? তুলি সুজনের কথা শুনে মাথা চুলকানোর ভঙ্গিতে মনে মনে বলল, সত্যি তো, আমি তো একবারও বলিনি আমি ফুলসজ্জা করব। তাহলে সুজন ভাই কি করলে জানবে ফুলসজ্জা করার কথা? আমি শুধু শুধু সুজন ভাইকে দোষারোপ করছি। সুজন তুলি নীরবতা বুঝতে পেরে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ফোনটা কানে ধরে রাখলো। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলল, সুজন ভাই, আমার ভুল হয়েছে। আমার আগে থেকেই বলা উচিত ছিল আমি ফুলসজ্জা করব। সুজন তুলির কথা শুনে মনে মনে হাসি দিয়ে বলল, ওরে মাথা মোটা, মাথাটা একটু খাটিয়ে দেখে আমি ভুলভাল বলছি। এ নাকি আবার ডাক্তার হবে। ও গড, এরে একটু বুদ্ধিশুদ্ধি দাও। সুজন গলাটা খ্যাক করে কর্কশ কণ্ঠে বলল, তুলি, এসব ফুলসজ্জার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এখন ফোনটা রাখ, আমার গার্লফ্রেন্ড কল দিচ্ছে। তুলি সুজনের কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে করুণ স্বরে বলল, সুজন ভাই, আপনি বিবাহিত, এখন বউ ছাড়া পালহীন সাথে কথা বলা ঠিক না। সুজন তুলির কথা শুনে মনে মনে হাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, ও আচ্ছা, এখন ঠিক ভুল তুই আমায় শেখাবি। তুলি, আমি তোকে বিয়ে করতে চাইনি, তুই জোর করে আমায় বিয়ে করেছিস।
তাই আমি তোর কথা মতো চলবো, এটা ভুলেও ভাবিস না। তুলি সুজনের কথা শুনে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, সুজন ভাই, আপনি এত লুচু কেন? হ্যাঁ, আপনার পুলোটা হৃদয় জুলে এখন আপনার বউ থাকবে। পলনালির দিকে ভুলেও তাকাবেন না, বলে দিলাম। সুজন তুলির কথা শুনে মনে মনে অট্টহাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, এত জ্ঞান না দিয়ে ফোনটা রাখতো। তুই তোর মতো চল আর আমি আমার মতো চলবো। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। কথাগুলো বলেই সুজন কলটা কেটে দিল। সুজনের মুখে গার্লফ্রেন্ড কল দিয়েছে শুনে তুলির মনের ভিতর ভাঙচুর হতে লাগলো। তুলি ফোনটা হাতে নিয়ে বেডে বসে কাঁদতে লাগলো। সুজন দীর্ঘশ্বাস ছেড়ে স্মিত হেসে মনে মনে বলল, তোতলা রানী, আমার পুরোটা হৃদয় জুড়ে শুধু তোমারই বাস, অন্য কারো নয়। কিন্তু আমাকে এখন শক্ত হতে হবে, না হলে তোমার স্বপ্ন পূরণে ব্যাঘাত ঘটবে। তুলি দুহাতে উল্টো পিঠে চোখের পানি মুছে সুজনকে আবারও কল দিল। সুজন কপাল কুঁচকে ফোনটা রিসিভ করে কানে ধরলে। তুলি আগ বাড়িয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, সুজন ভাই, আমি কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু প্লিজ আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না। তুলির ভারী কণ্ঠস্বর শুনে সুজনের খুব খারাপ লাগলো। তবু নিজেকে কন্ট্রোল করে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, যা বলবো তাই শুনবি? তুলি শুকনো ঢোক গিলে মৃদু স্বরে বলল, সত্যি বলছি, যা বলবেন তাই শুনবো, পাক্কা প্রমিস। সুজন তুলির কথা শুনে স্মিত হেসে মৃদু স্বরে বলল, ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর আর ডাক্তার হবার জেদটা মনের ভিতর গেঁথে রাখ, তাহলেই হবে। আর কিছু করতে হবে না তোকে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হলে আমার জন্য অপেক্ষায় থাকিস। তার আগে আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না। রেজাল্ট ভালো হলে আমি নিজেই তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন রাখছি। তুলি সুজনের কথার মাঝে ফোরন কেটে ব্যস্ত স্বরে বলল, সুজন ভাই, একটা কথা বলবো। সুজন তুলির প্রশ্ন শুনে কপাল কুঁচকে ছোট্ট করে বলল। বল। তুলি শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে মৃদু স্বরে বলল, আমি আপনাকে কখনো বিরক্ত করব না, তবে প্রতিদিন রাতে শুধু একবার আপনার সাথে কথা বলতে চাই। বেশি সময় না, 2-1 মিনিট কথা বললেই হবে। সুজন তুলির কথা শুনে মনে মনে খুশি হলো, কিন্তু মুখে একরাশ বিরক্তি নিয়ে কর্কশ কণ্ঠে বলল, ঠিক আছে, এখন রাখ ফোন, আমি প্রায় চলে এসেছি। তুলি ফোনটা কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। সুজন ফোনে তুলির ছবি দেখে স্মিত হেসে মনে মনে বলল, তোতলা রানী, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, কিন্তু মেডিকেলে অ্যাডমিশনের আগ পর্যন্ত আমি তোমায় ছুঁয়ে দেখতে পারবো না। আমি চাই না তোমার স্বপ্ন পূরণে বাধা হতে। তুলি ফোনটা সেন্টার টেবিলে রেখে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সুজন তার গন্তব্যস্থলে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। ইদানের বিয়ের সব ঝামেলা মিটে গেলে রোকসানা বেগম ইভাকে নিয়ে সিলেটে ব্যাক করলো। তুলি পড়াশোনা শেষ করে নিয়ম মতো রাতে একবার কল দিয়ে কথা বলে। সুজনের সেই কর্কশ কণ্ঠই তুলিকে শুনতে হয়। এই কর্কশ কণ্ঠ শুনেই তুলি শান্তি পায়। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। তুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়ে গেল। ভালো রেজাল্টের চিন্তার সাথে সুজনের চিন্তা করতে গিয়ে তুলির অবস্থা খারাপ হয়ে গেল। ভালো রেজাল্ট না করলে সুজন তুলিকে অ্যাকসেপ্ট করবে না ভেবে পড়াশোনা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। তুলি কয়েকটি পরীক্ষা ভালোই দিল। একদিন রাতে সুজন অফিসে জরুরি কাজ করছিল। তুলি পড়াশোনা শেষ করে সুজনকে কল দিল, কিন্তু সুজন ফোনটা কেটে দিল। তুলি কয়েকবার কল দিল, সুজন কেটে কেটে দিয়ে লাস্ট বার রিসিভ করে কর্কশ কণ্ঠে বলল, সমস্যা কি তোর? দেখছিস যে কল কেটে দিচ্ছি, তারপরও কেন কল দিচ্ছিস? বিরক্ত করিস না, ফোন রাখ, ব্যস্ত আছি আমি। কথাগুলো বলে তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে সুজন ফোনটা কেটে দিল। তুলি সুজনের কথায় কষ্ট পেয়ে মনে মনে বলল, সুজন ভাই, আমি আপনাকে অনেক বিরক্ত করি। এই 2 মাসে কি আমার প্রতি আপনার একটুও ভালোবাসা জন্মালো না? আমি কি আপনাকে বিয়ে করে সত্যিই কোনো ভুল করেছি? কথাগুলো মনে হতেই তুলির বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুলি মনে মনে জেদ চেপে নিল, সুজনকে আর বিরক্ত করবে না। চোখের পানে সাদা আঙ্গুল দিয়ে মুছে টোকা দিয়ে মনে মনে বলল, সুজন ভাই, আমার ভালোবাসার পাগলামিগুলো দেখেছেন, এবার আমার তীব্র অভিমানটা দেখবেন। আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। সুজন ভাই, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। তুলি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা সুইচ অফ করে দিল। হাতে থাকা ফোনের দিকে চেয়ে কষ্ট লুকিয়ে ম্লান হাসি দিল। ফোনটা মিররের ডয়ারে লক করে রেখে চুপচাপ বেড়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সুজন নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ল।
এভাবে কেটে গেল 2 দিন। তুলি সুজনকে কল দেয় না। যখনই সুজনের কথা মনে হয় তখনই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। 2 দিন পার হয়ে গেল, অথচ তুলি সুজনকে কল দিল না। ভাবতে সুজন কপাল কুঁচকে মনে মনে বলল, আজ 2 দিন পার হয়ে গেল, কিন্তু তুলি আমায় কল দিল না কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বরং তুলিকে একবার কল করে দেখি। সুজন বেডে শুয়ে ফোনটা হাতে নিয়ে তুলির নাম্বার ডায়াল করতে গিয়ে মনে মনে বলল, না থাক, আমি কল দিলে আমায় একগাদা কথা শোনাবে, প্রেম আলাপ শুরু করে দিবে। তুলি কল দিলেই কথা বলবো। সুজন ফোনটা রেখে চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতে তড়িঘড়ি করে রেডি হয়ে ফোনটা নিয়ে অফিসে চলে গেল। কিছু সময় পর ফ্রি হয়ে চেয়ারে বসে ফোনটা হাতে নিয়ে দেখল তুলি গত রাতেও কল দেয়নি। 3 দিন ধরে তুলি সুজনকে কল দেয়নি। ভাবতে সুজনের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। শুকনো ঢোক গেলে তড়িঘড়ি করে তুলির নাম্বারে ডায়াল করলো। তুলি ফোন সুইচ অফ বলতেই সুজনের হার্টবিট বেড়ে গেল। সুজন বারবার তুলির নাম্বার ডায়াল করতে লাগলো, কিন্তু যতবার ডায়াল করছে ততবারই নাম্বারটা সুইচ অফ বলছে। দেখে অজানা আশঙ্কা মনের ভিতরে সে ধাক্কা দিল। সুজনের অস্থিরতা যেন বেরিয়ে চলেছে। সুজন ফোনটা পকেটে রেখে বৃদ্ধা আর 7-8 আঙ্গুল দিয়ে কপাল খুঁজতে খুঁজতে সেদিন রাতের কথা মনে করল। সেদিনের কথায় তুলি খুব কষ্ট পেয়েছে। ভাবতেই সুজনের মন খারাপ হয়ে গেল। সুজনের ইচ্ছে করছে এক ছুটে গিয়ে তুলির রাগ ভাঙিয়ে আসতে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। বেসরকারি চাকরি হলে হয়তো এতক্ষণে রিজাইন লেটার ধরিয়ে দিয়ে চলে যেত, কিন্তু সরকারি চাকরিতে সেটা কখনোই সম্ভব নয়। আর্মিতে ঢুকলে হয়তো নিজেদের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে দিতে হয়। হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও সুজন তুলি রাগ ভাঙাতে যেতে পারবে না। আর্মিতে জয়েন করার পর থেকেই সুজনের হাত পা বাঁধা হয়ে আছে। সুজন দীর্ঘশ্বাস ছেড়ে শাহনাজ বেগমের ফোনে কল দিল। শাহনাজ বেগম ফোন রিসিভ করলে সুজন কিছু সময় কথা বলল। তুলির পরীক্ষার খোঁজ খবর নেওয়ার পর মৃদুস্বরে বলল, ছোট মামি, তুলি কোথায়? ওর ফোন সুইচ অফ কেন? শাহনাজ বেগম কপাল কুঁচকে কিছু একটা ভেবে মৃদুস্বরে বলল, তুলি পরীক্ষা দিতে গিয়েছে, তাই হয়তো ফোন সুইচ অফ করে রেখে গেছে। তুলি আসলে আমি বলবো তোমায় কল দিতে। সুজন কিছু সময় কথা বলে ফোনটা কেটে স্বস্তির নিঃশ্বাস নিল। ফোনটা পকেটে রাখতে গিয়ে মনে মনে বলল, আমি শুধু শুধু টেনশন করছিলাম, পরীক্ষার জন্যই ফোন সুইচ অফ করে গেছে। তুলি পরীক্ষা শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে রেস্ট নিচ্ছে। শাহনাজ বেগম তুলির রুমে এসে তুলিকে শুয়ে থাকতে দেখে মৃদুস্বরে বলল, সুজন কল দিয়েছিল আমায়, তোর ফোন নাকি সুইচ অফ করা। সুজনকে কল দিয়ে কথা বলিস। তুলি চুপচাপ শুয়ে থেকে শাহনাজ বেগমের কথা শুনল। শাহনাজ বেগম কথাগুলি বলে গটগট করে হেঁটে তুলির রুম থেকে বেরিয়ে গেল। তুলি শাহনাজ বেগমের যাবার পথে চেয়ে মনে মনে বলল, সুজন ভাই, আমি আর আপনার বিরক্ত করব না, আপনার সাথে কথাও বলবো না। শুধু শুধু কথা বলে আঘাত পাওয়ার কি দরকার? তার চেয়ে কথা না বলাই ভালো। সুজন সারাদিন অপেক্ষা করলো, তবুও তুলির কোনো কল আসলো না সুজনের ফোনে। রাতেও যখন তুলি সুজনকে কল দিল না, তখন সুজনের খুব রাগ হলো। নিজের রাগ কন্ট্রোল করে তুলির নাম্বারে ডায়াল করলো। কয়েকবার চেষ্টা করলো, কিন্তু বারবার সুইচ অফ বলল। কোনো উপায় না পেয়ে শেষমেশ শাহনাজ বেগমের ফোনে কল দিল। শাহনাজ বেগম কল রিসিভ করলে কিছু সময় কথা বলে ফোনটা তুলির কাছে দিতে বলল। শাহনাজ বেগম তুলির রুমে এসে দেখে তুলি বেডে বসে বই পড়ছে। শাহনাজ বেগম ফোনটা তুলির দিকে বাড়িয়ে ধরে ব্যস্ত স্বরে বলল, তুলি, সুজন কল করেছে, ধর কথা বল। সুজন কল করেছে শুনে তুলি মনে মনে অট্ট হাসি দিয়ে মৃদু স্বরে বলল, মা, আমার কাল পরীক্ষা আছে, আমি কথা বলতে পারবো না। তুমি ফোন নিয়ে যাও এখান থেকে। সুজন তুলির বলা কথাগুলো শুনে ফোনের ওপাশ থেকে রাগে ফুঁসতে লাগলো। শাহনাজ বেগম তুলির কথা শুনে কপাল কুঁচকে ব্যস্ত স্বরে বলল, কথা বলবি না মানে কি? 2 মিনিট কথা বললে তোর পড়ার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। ফোনটা ধর আর কথা বল, আমি আসছি। শাহনাজ বেগম ফোনটা তুলির হাতে ধরিয়ে দিয়ে গটগট করে হেঁটে তুলির রুম থেকে বেরিয়ে গেল। তুলি ফোনটা হাতে নিয়ে সুজনের কল কেটে দিল। কল কেটে দেওয়ায় সুজনের রাগ আরো বেশি বেড়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করে আবারও কল দিল। তুলি ফোনটা রিসিভ করে কানে ধরে সুজনকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁত মুখ খিঁচে কর্কশ কণ্ঠে বলল, কেন বিরক্ত করছেন আমায়? আমি তো আপনাকে নিজের মতোই থাকতে দিয়েছি, থাকুন না নিজের মতো। অযথা আমায় কেন বিরক্ত করছেন? কথাগুলো বলেই তুলি ফোনটা কেটে দিল। সুজন তুলির কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। তুলি ফোন কেটে দিছে দেখেই ফোনের স্ক্রিনে চেয়ে মনে মনে পড়ল, ও গড, তুলি আমার উপর এত অভিমান করে আছে, আর আমি
কিছুতেই বুঝতেই পারলাম না। তুলি কথাগুলো শুনে সুজনের খুব খারাপ লাগলো। তড়িঘড়ি করে আবারও শাহনাজ বেগমের ফোনে কল দিলে তুলি রিসিভ করলো। তুলি কিছু বলার আগেই সুজন কর্কশ কণ্ঠে বলল, তুলি, তোর সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? দিন দিন তো তোর স্পর্ধা বেড়েই চলেছে। আমি আসলে কিন্তু তোর হাল খুব খারাপ করে দিব বলে দিলাম। তুলি সুজনের কথা শুনে হালকা হেসে কর্কশ কণ্ঠে বলল, আপনি কি হাল করতে পারবেন আমার ভালো করেই জানা আছে আমার, যে বিয়ের লাতে ভয়ে বউকে ছেড়ে পালিয়ে যায় তার মুখে বড় বড় কথা শোভা পায় না। আপনি আমার কিছু করতে পারবেন না। তুলির কথা শুনে সুজনের রাগ যেন চরম আকার ধারণ করলো। সুজন ডান হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে কর্কশ কণ্ঠে বলল, আমি কি করতে পারি আর কি করতে পারি না তার সময় বলে দিবে। শুধু তোর পরীক্ষা শেষ হবার অপেক্ষা। তুলি সুজনের কথা শুনে স্মিত হেসে কর্কশ কণ্ঠে বলল, এই লেকচার বন্ধ করলে ফোনটা রাখুন তো, আমার অনেক পড়া জমে আছে, বিরক্ত করবেন না আমায়। কথাগুলো বলেই তুলি নিজেই ফোনটা কেটে দিল। সুজন তুলির কথাবার্তা শুনে ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে সজোরে দেয়ালে পাঁচ করলো। হাত দিয়ে রক্ত ঝরতে দেখে রাগী লোক নিয়ে বলল, তুলি, আমার দিকে আঙুল তুলে তুই মোটেও ঠিক করিসনি। এর ফল তো তোকে ভোগ করতেই হবে। দেখতে দেখতে তুলির পরীক্ষা শেষ হয়ে গেল। সুজন সেদিনের পর থেকে তুলির সাথে আর কথা বলে না। পরীক্ষা শেষ হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল। পড়াশোনা না থাকায় তুলি বাসায় বোরিং ফিল করছে। একাকী সময় কাটাতে গিয়ে সুজনকে এখন খুব বেশি মিস করছে। সুজনের সাথে কথা না বলে থাকা তুলির পক্ষে সম্ভব নয়। সুজনকে এক নজর দেখার আশায় তুলির মনটা ছটফট করতে লাগলো। কোনো কিছু না ভেবেই শাহনাজ বেগমের কাছে গিয়ে মৃদু স্বরে বলল, মা, ইভাকে খুব দেখতে ইচ্ছে করছে, তুমি প্লিজ লিদান ভাইকে বলে আমায় সিলেট যাবার ব্যবস্থা করে দাও। শাহনাজ বেগম তুলির কথা শুনে কপাল কুঁচকে স্মিত হাসল। তুলি মায়ের হাসি মুখ দেখে রুমে গিয়ে ইভার সাথে কিছু সময় কথা বলল। দেখতে দেখতে তুলির রেজাল্টের দিন ঘনিয়ে এলো। তুলি আর সিলেট যাওয়া হলো না। শাহনাজ বেগম রোকসানা বেগমের সাথে কথা বলে সুজন তুলির আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে কথা বললেন। তুলির রেজাল্টের দিন সকালবেলা সুজনের পরিবারের সবাই তুলির বাসায় আসলো। সুজনের আত্মবিশ্বাস ছিল তুলি ভালো রেজাল্ট করবে। তুলির রেজাল্ট আউট হলে সুজন নিজে চেক করে দেখলো তুলি খুব ভালো রেজাল্ট করেছে। সুজন আগেই ছুটি নিয়ে রেখেছিল। রেজাল্ট দেখে কথা অনুযায়ী তুলির সামনে গিয়ে দাঁড়ানোর জন্য বেরিয়ে পড়ল। সুজন ঢাকায় আসছে শুনে রিদান, রিয়া সবাই মিলে আবারও তুলির ঘরে বাসা সাজানোর ব্যবস্থা করলো। সুজন বাসায় আসলে সবার সাথে কুশল বিনিময় করলো, কিন্তু তুলিকে কোথাও দেখতে না পেয়ে মনের মধ্যে খচখচ করতে লাগলো। খাওয়া দাওয়া শেষে তুলির সাথে দেখা হলো, কিন্তু কথা হলো না। ড্রয়িং রুমে বসে শাহনাজ বেগম, রিয়া, রিভা সব মেয়েদেরকে বলল তুলিকে শাড়ি পরিয়ে সুন্দর করে বউ সাজিয়ে দিতে। সুজন শাহনাজ বেগমের কথা শুনে আর চোখে তুলির দিকে চেয়ে স্মিত হাসল। রিয়া তুলিকে নিজের রুমে নিয়ে গিয়ে সাজাতে লাগলো। রিদান সুজনকে নিজের রুমে নিয়ে গিয়ে হাতে শেরওয়ানি ধরিয়ে দিল। সুজন স্মিত হেসে শেরওয়ানি পরে রেডি হয়ে আসলো। রিদান কিছু সময় সুজনের সাথে দুষ্টুমি করে সুজনকে তুলির রুমে দিয়ে গেল। সুজন রুমে ঢুকে তুলিকে দেখতে পেল না। বাসর ঘর সাজানো দেখে মৃদু হেসে মনে মনে বলল, তোতলা রানী, অবশেষে আমাদের অপেক্ষার প্রহর আজ শেষ হতে চলেছে। ফুলের সুবাস নিয়ে স্মিত হেসে খাটে পা ঝুলিয়ে বসে তুলির জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক সময় হয়ে গেল, তবু তুলির রুমে আসছে না। দেখে সুজন মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মৃদু হেসে বলল, তোতলা রানী, এই যে আমি নবাব সিরাজউদ্দৌলার মতো সেজে বসে আছি, তুমি কি দেখবে না আমায়? কোথায় তুমি? সুজন মিররের দিকে চেয়ে নিজেকে দেখে নিজেই মুচকে হাসলো। বেডে পা ঝুলিয়ে বসে তুলির জন্য অপেক্ষা করতে লাগলো। প্রকৃতির নিয়মে রাত গভীর থেকে গভীর হতে লাগলো। সবাই মিলে তুলিকে বউ সাজাচ্ছে। তুলি চুপচাপ স্ট্যাচু হয়ে বসে আছে। সুজনের প্রতি তুলির ভীষণ রাগ হচ্ছে, তবুও নিজের রাগকে কন্ট্রোল করে চুপচাপ সেজেই যাচ্ছে। তুলির জন্য অপেক্ষা করতে করতে রাত 11টা বেজে গেল। সুজন ঘড়ির দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকে মনে মনে বলল, তুলি এখনো বাসর ঘরে আসছে না কেন? আমি সেই কখন থেকে নবাব সিরাজউদ্দৌলা সেজে বসে আছি, অথচ দেখো আমার বেগমের বাসর ঘরে আসার নামই নেই। বাসর ঘরে অপেক্ষার সময় যে কতটা কষ্টে সেটা সুজন হাড়ে হাড়ে টের পাচ্ছে। মনে মনে তুলির উপর রাগ হচ্ছে, কিন্তু এতদিনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ভেবেই মুচকে আসলো। ঘরের দিকে চেয়ে 11টা পার হয়ে যাচ্ছে দেখি কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে দাঁত মুখ খিচিয়ে বিড়বিড় করে বলল, কেউ কখনো শুনেছ বাসর ঘরে বর বউয়ের জন্য অপেক্ষা করে? আমি মনে হয়
একমাত্র ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের জন্য অপেক্ষা করছি। ধ্যাত, এই তুলিটা যে কি চায় মাঝে মাঝে বুঝে উঠতে পারি না আমি। কথাগুলো ভেবে এক পলক দরজার দিকে চেয়ে মুচকে হাসি দিল। রিদান রিয়ার রুমে গিয়ে তুলির উদ্দেশ্যে মুচকে এসে বলল, তুলি, সুজন ভাইকে শেরওয়ানি পরিয়ে বর সাজিয়ে দিয়েছি। তাড়াতাড়ি বাসর ঘরে যা, বেচারি মনে হয় আর অপেক্ষা করতে পারছে না। কথাগুলো বলেই খিলখিল করে হেসে দিল। সবাই রিদানের কথায় খিলখিল করে হেসে দিল। সকলকে এত হাসতে দেখে তুলি অসহায় দৃষ্টিতে রিদানের দিকে চেয়ে করুণ কণ্ঠে বলল, লিদান ভাই, ঠিক হচ্ছে না বলে দিলাম। আমি তোমার ছোট বোন, আর তুমি আমার সাথে মজা করছো। আমি কিন্তু সাজ নষ্ট করে দিব বলে দিলাম। তুলি রেগে গেলে যা বলছে তাই করবে ভেবেই রিদান মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। দরজার দিকে চেয়ে থেকে কিছু একটা ভেবেই সুজনের মুখটা চুপসে গেল। চোখ দুটো রসগোল্লার মতো করে শুকনো ঢোক গিলে মনে মনে বলল, বাসর ঘরে না আসার মতলব নাকি তুলির? তুলি সেদিনের প্রতিশোধ নিতেই কি ইচ্ছে করে বাসর ঘরে আসছে না? সুজন তড়িঘড়ি করে পকেট থেকে ফোনটা বের করে তুলির নাম্বারে ডায়াল করলো। রিয়ার রুমে মিররের উপরে তুলির ফোনটা বাজতেই তুলি কপাল কুঁচকে মিররের দিকে তাকালো। রিয়া মুচকি এসে মিররের উপর থেকে তুলির ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে চেয়ে দেখল লাক্ষস নাম্বার থেকে কল আসছে। রিয়া মুচকি এসে তুলির দিকে চেয়ে দুষ্টুমি করে বলল, তুলি, তোর রাক্ষস কল দিয়েছে। সুজন ভাই দেখছি তোকে তোর চোখে হারাচ্ছে। সুজন ভাইয়ের আর অপেক্ষা সইছে না, তাড়াতাড়ি যা বাসর ঘরে। তুলি সবার দিকে এক পলক চেয়ে মুচকি হাসি দিয়ে লজ্জায় মাথা নিচু করে নিল। রিয়া ফোনটা তুলির হাতে দিয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে সবার উদ্দেশ্যে বলল, তোরা একটা জিনিস খেয়াল করেছিস? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। উপস্থিত সকলে উৎসুক দৃষ্টিতে রিয়ার কথা শোনার অপেক্ষায় রইল। ফোনটা ততক্ষণে বেজে বন্ধ হয়ে গেল। তুলি ফোন সাইলেন্ট করে রিয়ার কথা শোনার অপেক্ষায় রইল। রিয়া তুলির পাশে বসে চিন্তিত অবস্থায় বলল, যে সুজন ভাই তুলিকে সহ্য করতে পারতো না, সেই সুজন ভাই হঠাৎ করে তুলিকে চোখে হারাচ্ছে। এত অল্প দিনে সুজন ভাই কি করে চেঞ্জ হলো? বিষয়টা কেমন যেন লাগছে না? উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচি করল। তুলি রিয়ার কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মনে মনে বলল, সত্যি তো সুজন ভাই তো আমাকে ভালোবাসে না। তাহলে সুজন ভাইয়ের মতলবটা কি? আমার ফোনের আবার কল দিচ্ছে, সত্যিই কি আমার জন্য অপেক্ষা করছে? তুলির ফোনে সুজন সমানে কল দিয়ে যাচ্ছে। তুলি ফোন রিসিভ করছে না দেখে রাগে সুজনের গা ঘিন ঘিন করছে। রিয়া কিছু একটা ভেবে সকলের উদ্দেশ্যে মুচকে এসে বলল, আমার কি মনে হয় জানিস তো? আমার মনে হয় সুজন ভাই আগে থেকে তুলিকে ভালোবাসতো, শুধু শুধু আমাদের সামনে নাটক করতো তুলিকে সহ্য করতে পারছে না। কি অভিনয় করতো সুজন ভাই, আর এই অভিনয়ের জন্য সুজন ভাইকে অ্যাওয়ার্ড দিতে হয়। কথাগুলো বলে রিয়া খিলখিল করে হেসে দিল। উপস্থিত সকলে রিয়া কথা শুনে খিলখিল করে হেসে দিল। সুজন সমানে কল দিয়ে যাচ্ছে দেখে তুলি সবাইকে থামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বিরক্তিমুখা কণ্ঠে বলল, কি হয়েছে সুজন ভাই, এতবার কলে কল দিচ্ছেন কেন? সবাই তুলির বিরক্তিকর কণ্ঠ শুনে কপাল কুঁচকে তুলির দিকে চেয়ে রইল। সুজন তুলির কথা শুনে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, কি হয়েছে মানে? তুলি, আমি তোর জন্য বাসর ঘরে অপেক্ষা করছি, আর তুই এখনো আসছিস না, আবার বলছিস কি হয়েছে? তুলি সুজনের কথা শুনে মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, সুজন ভাই হুমকি দিচ্ছেন কেন আমায়? এমন হুমকি দিলে আমি কেন? কোনো মেয়ে বাসল ঘরে যাবে না, কিন্তু আপনি বাসল ঘরে অপেক্ষা করছেন কেন? আমার কি বাসর ঘরে যাবার কথা ছিল নাকি? তুলির কথা শুনে সুজন ভ্যাবাচেকা খেয়ে গেল। হাসবে না কাঁদবে বিষয়টা বুঝে উঠতে সময় লাগলেও দীর্ঘশ্বাস ছেড়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদুস্বরে বলল, তুলি, আজ আমাদের বাসর রাত, আর তুই কি ভুলভাল বলছিস? তাড়াতাড়ি রুমে আয় বলছি। তুলি সুজনের কথা শুনে চাপা হাসি দিয়ে মৃদুস্বরে বলল, আজ আমাদের বাসর রাত। সুজন ভাই, আপনি বাসর রাত করতে চান? আমাকে একবারও বলেছেন? আমাকে আগে থেকে না বললে আমি বুঝবো কি করে আপনি বাসর রাত করতে চান? সুজন তুলির কথা শুনে হতাশ হয়ে গেল। সেদিন যে তুলি কতটা কষ্ট পেয়েছিল তা আজ সুজন ঠিক বুঝতে পারছে। সুজনের নীরবতা বুঝতে পেরে তুলি গলাটা খ্যাক করে মৃদুস্বরে বলল, সুজন ভাই, আপনি নাকি সেলোয়ানি পরেছেন, বসে আছেন? পোশাক চেঞ্জ করে ঘুমিয়ে পড়ুন, আমি আজকে রুমে ঘুমাবো।
তুলির কথা শুনে সুজনের প্রচণ্ড রাগ হচ্ছে, তবু নিজের রাগ কন্ট্রোল করে কর্কশ কণ্ঠে বলল, আমার কি মাথা খারাপ নাকি? তোর জন্য শেরওয়ানি পরে বসে থাকবো, আর স্বামী স্ত্রী প্রথম একসাথে থাকলে সেটা বাসর রাত হয়, তুই জানিস না বুঝি? তুলি সুজনের কথা শুনে মনে মনে অট্টহাসি দিয়ে বলল, আমার মাথায় কি জটা আছে যে আমি আগে থেকে জানবো আপনি কি করতে চান? চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আমি ফোন লাগছি এখন। সুজন তুলির কথার মাঝে ফোরন কেটে রাগী লোক নিয়ে দাঁত মুখ খিচিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি, ভালোই ভালোই বলছি, রুমে আয়। আমি যদি রিয়ার রুমে যাই তোর অবস্থা খুব একটা ভালো হবে না, বলে দিলাম। তুলি সুজনের কথা শুনে মুচকে এসে কর্কশ কণ্ঠে বলল, সুজন ভাই, এত কথা কেন বলছেন? আপনার যা ইচ্ছা করেন, আমি কি নিষেধ করেছি নাকি? এখন ফোনটা রাখুন তো, আমার খুব ঘুম পেয়েছে। সুজনকে কিছু বলার সুযোগ না দিয়ে তুলি ফোনটা কেটে খিলখিল করে হেসে দিল। উপস্থিত সকলে তুলির ফোন আলাপ শুনে ভেবাচেকা খেয়ে গেল। তুলি ফোন কেটে দিতেই সুজনের রাগটা যেন চড়াও হয়ে গেল। সুজন ফোনটা পকেটে রেখে রাগী লোক নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে বলল, তোর খুব জেদ হয়েছে না? তুই কেমন করে বাসর করে না এসে থাকিস আমিও দেখব, প্রয়োজন পড়লে তোকে তুলে নিয়ে আসবো, ওয়েট কর। তুলি কিভাবে হাসতে দেখে ইভা বেড থেকে নেমে তুলির কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলল, তুলি, এমনটা করিস না। ভাইয়া রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তোর মনকে আঘাত করতেও দুবার ভাববে না। তোর ভালোর জন্যই বলছি, চুপচাপ রুমে চলে যা। তুলি ইভার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে স্মিত হেসে বলল, এবার কিছু হবে না আমাল। সুজন ভাইয়ের এই লাখ কর্কশ কণ্ঠে কথা বলা, এইসব আমার খুব ভালো লাগে। নীলব সুজন ভাইকে একদম ভালো লাগে না। রিয়া এদের কথার মাঝে ফোরন কেটে কপাল কুঁচকে স্মিত হেসে বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আর কতদিন সুজন ভাই বলে ডাকবি? সুজন ভাই এখন তোর সুজন ভাই নেই, তোর স্বামী হয়ে গেছে। তাই সুজন ভাই বলাটা ছাড় এবার। কথাগুলো বলেই রিয়া খিলখিল করে হাসতে লাগলো। তুলি রিয়ার কথা কোনো উত্তর না দিয়ে স্মিত হাসলো। দরজায় টোকা পড়ার শব্দে সবাই কপাল কুঁচকে দরজার দিকে এক পলক চেয়ে সবাই সবার মুখ চাওয়াচুই করলো। তুলি দরজায় টোকা পড়তে দেখে স্মিত হাসলো। দরজার ওপাশে যে সুজন দাঁড়িয়ে আছে সেটা বুঝতে তুলির একটু ভুল হলো না। তুলি দ্রুত ইশারায় বেড থেকে সবাইকে নামিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে বেডে শুয়ে পড়লো। তুলির কাণ্ড দেখে সবাই ভেবাচোকা খেয়ে গেল। এবার চুপচাপ সোফায় বসে ফোন ঘাঁটতে লাগলো। রিয়া কপাল কুঁচকে দরজা খুলে দিতেই সুজন দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমে এত লোকজন দেখে ভেবাচোকা খেয়ে গেল। এত মেয়েদের ভিতর তুলিকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে পড়ল, তোরা সবাই এখানে, তুলি কোথায় তাহলে? রিয়া মুচকে সে সাদাত আঙ্গুল উঁচিয়ে মৃদু স্বরে বলল, সুজন ভাই, ওই যে তুলি ঘুমিয়ে পড়েছে দেখো। সুজন রাগী লোক নিয়ে তুলির পাশে বেড়ে পা ঝুলিয়ে বসে কর্কশ কণ্ঠে বলল, তুলি, আমি জানি তুই জেগে আছিস, ভালোই ভালোই বলছি, রুমে চল। তুলি ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে মনে মনে অট্টহাসি দিয়ে অভিনয় করে ঘুম জড়ানো স্বরে বলল, সুজন ভাই, আমার খুব ঘুম পেয়েছে। এত বিরক্ত কেন করছেন আমায়? রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। এদের কথোপকথন শুনে সকলে নিঃশব্দে মুখ টিপে হাসতে লাগলো। সুজন এমনিতেই তুলির উপর রেগেছিল, কিন্তু তুলির কথা শুনে রাগটা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার আকার ধারণ করলো। রাগী লোক নিয়ে তুলির গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিতেই সুজনের রাগ যেন মুহূর্তেই পানি হয়ে গেল। তুলিকে বউ সাজে দেখে সুজনের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। তুলি তড়িঘড়ি করে উঠে বেডে বসে সুজনকে বর বেশে দেখে হা করে চেয়ে রইল। সুজন তুলির দিকে চেয়ে মুচকি হেসে মনে মনে বলল, তোতলা রানী, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকলে আমি নিশ্চিত আমার হার্টবিট লাফালাফি শুরু করে দিবে। তুলি নিজের চাহনি কন্ট্রোল করে গলাটা খ্যাক করে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, সুজন ভাই, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? আমায় ঘুমাতে দিন প্লিজ। কথাগুলো বলতে যেতেই সুজন সাদাত আঙ্গুল দিয়ে তুলির ঠোঁট চেপে ধরল। তুলি চোখ দুটো রসগোল্লার মতো করে চেয়ে রইল। সুজন দাঁড়িয়ে হ্যাঁচকা টেনে তুলিকে কোলে তুলে নিল। তুলি দু হাতে সুজনের গলা জড়িয়ে ধরে শুকনো ঢোক গেল। রিয়া এই দৃশ্য দেখে সিটি বাজালো। বাকিদের হাততালির শব্দে রুমটা ঝুনঝুনির মতো শব্দ করে উঠল। সুজন সবার দিকে এক পলক চেয়ে মুচকে সে রুম থেকে বেরিয়ে গেল। রিয়া ধপ করে বেডে বসে মুচকে এসে বলেও, কি রোমান্টিক সিন হলো রে। আমাল তো এক্ষুনি বিয়ে করতে ইচ্ছে করছে।
ইচ্ছে করছে দৌড়ে গিয়ে বলি, বাবা আমি এক্ষুনি বিয়ে দিয়ে দাও, নয়তো আমি সুসাইড করতে বাধ্য হব। তুলি বলা কথাগুলো বলে রিয়া খিলখিল করে হেসে দিল। সকলে রিয়ার সাথে হাসিতে যোগ দিল। সুজন তুলিকে নিয়ে রুমে ঢুকে তুলিকে কোলে রেখে দরজা লাগিয়ে দিল। তুলি অপলকভাবে সুজনের মুখের দিকে চেয়ে রইল। সুজন তুলির চাহনি দেখে মনে মনে অট্ট হাসি দিয়ে দাঁত মুখ খিচিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমি কি প্লাস্টিক সার্জারি করে এসেছি নাকি? আগে কখনো দেখিসনি আমায়। এভাবে চেয়ে আছিস কেন? গলা ছাড় আমার। তুলি সুজনের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে সুজনের বুকে মুখ লুকালো। তুলির লজ্জামাখা মুখ দেখে সুজন মনে মনে অট্ট হাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, গলাটা ছাড়, নয়তো এবার কিন্তু আমি সত্যি তোকে কোল থেকে ফেলে দিব। সুজনের কথা শুনে তুলি সুজনের গলা ছেড়ে কোল থেকে নেমে পড়ল। সুজনকে বিশ্বাস নেই, যা বলে তাই করে বসে। সুজন শেরওয়ানির গলা ঠিক করতে করতে মনে মনে অট্ট হাসি দিয়ে চাপা স্বরে বলল, এত সময় মনে হয় আটার বস্তার নিচে চাপা পড়েছিলাম। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। সারাদিন জার্নি করে আমারও খুব ঘুম পেয়েছে। তুলি সুজনের কথার কোনো তোয়াক্কা না করে শীতল চাহনি দিয়ে সুজনের দিকে এক পা দু পা করে এগোতে লাগলো। সুজন তুলির শীতল চাহনি দেখে ভয়ে শুকনো ঢোক গিলে পেছাতে লাগলো। সুজন দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। তুলি ধীরে ধীরে সুজনের কাছে গিয়ে স্মিত হেসে আলতো করে সুজনের বুকে ডান হাত রাখলো। তুলির আলতো স্পর্শে সুজনের মনের মধ্যে উথাল পাথাল ঢেউ বয়ে গেল। তুলি সুজনের পায়ের পাতায় ভর করে দাঁড়িয়ে বাম হাতে সুজনের গলা ঝুরিয়ে ধরল। তুলির এমন কাণ্ডে সুজনের হৃৎপিণ্ড ঝড়ের গতিতে ওঠানামা করতে লাগলো। সুজন আবেশে চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। সুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সুজনের এমন ফেস দেখে তুলি মুখ টিপে হাসতে লাগলো। সুজন তুলির কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেরে তাকাতেই তুলি খিলখিল করে হেসে দিল। সুজন তুলির হাসি দেখে নিজের অবস্থা বুঝতে পেরে ভ্যাবাচিকা খেয়ে গেল। তুলি সুজনের কাছ থেকে সরে যেতে গেলে সুজন রাগী লুক নিয়ে তুলিকে হ্যাঁচকা টেনে দেয়ালের সাথে চেপে ধরল। তুলি সুজনের এমন কাণ্ড দেখে ভয়ে শুকনো ঠকিল। দেয়ালে দুহাত রেখে তুলিকে হাতের মধ্যে বন্দি করে দাঁত মুখ খিচিয়ে কর্কশ কণ্ঠে বলল, কি ভেবেছিলিস তুই? আমি বাসর করে তোর সাথে রোম্যান্স করার জন্য তোকে রুমে আসতে বলেছি? তুলি কপাল কুঁচকে সুজনের দিকে চেয়ে রইল। সুজন অট্ট হাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমার কি মাথা খারাপ নাকি তোর সাথে তোর সাথে রোম্যান্স করতে যাব? আর তাছাড়া তোর জন্য আমার মনে কোনো ফিলিংসই নেই। তাহলে রোম্যান্সটা আসবে কোথা থেকে শুনি? সুজনের কথা শুনেই তুলি হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। সুজন কথাগুলো বলেই হাতের বাঁধন থেকে তুলিকে মুক্ত করে দিয়ে বেডে পা ঝুলিয়ে বসে মৃদুস্বরে বলল, কথা দিয়েছিলাম তুই ভালো রেজাল্ট করলে আমি নিজেই তোর সামনে গিয়ে দাঁড়াবো। সেই কথা রাখতেই এসেছি। আর আমি তো তোকে বলেইছি আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি। সুজনের কথাবার্তা শুনে তুলি খুব রাগলো। রাগী লোক নিয়ে দু হাতেই সুজনের শেরওয়ানির কলার ধরে অশ্রুসিক্ত নয়নে কর্কশ কণ্ঠে বলল, গার্লফ্রেন্ডকে ভালোবাসেন, তাহলে আমার সাথে বাসর কেন করতে এসেছেন? সুজন তুলির রাগ দেখে মনে মনে অট্ট হাসি দিয়ে তুলির দুহাত ধরে কলার ছাড়াতে গিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমি বাসায় থাকা সত্ত্বেও যদি তুই আর আমি আলাদা থাকি তাহলে সবাই কষ্ট পাবে। সেই জন্যই তো বাসর ঘরে ঢুকতে হলো আমায়। আমি বাসর ঘরে ঢুকেছি বলে ভাবিস না। আমি বাসর করতে ঢুকেছি। আমি আমার গার্লফ্রেন্ডকে ঠকাতে চাই না। সুজনের কথা শুনে তুলির চোখ দিয়ে দুপুরে অশ্রু গাল বেয়ে পড়ল। হাতের বাঁধন আলগা করে কলার ছেড়ে দিয়ে থপ করে ফ্লোরে বসে পড়ল। তুলির কান্নামাখা মুখটা দেখে সুজনের খুব খারাপ লাগলো। উঠে দাঁড়িয়ে অন্যদিকে যেয়ে মনে মনে বলল, তোতলা রানী, আমি শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু এখন তোমার কাছে ধরা দিলে তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আমি সেটা চাই না। সুজন ঘাড় ঘুরিয়ে পেছন দিকে চেয়ে দেখলো তুলি ওর দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছে। সুজন দীর্ঘশ্বাস ছেড়ে ফ্লোরে তুলির পাশে হাঁটু ভেঙে বসে মৃদুস্বরে বলল, তুলি, আমার ভালোবাসা পাবার একটা চান্স তোকে দেওয়াই যায়, কিন্তু তুই কি পারবি চান্সটা অ্যাকসেপ্ট করতে? তুলি সুজনের কথা শুনে কপাল কুঁচকে সুজনের দিকে চেয়ে দু হাতে চোখের পানি মুছে মৃদুস্বরে বলল, সুজন ভাই, আপনার ভালোবাসা পাবার জন্য সব কলতে পালি। আপনি না কি বলতে চান? সুজন তুলির কথা শুনে ফ্লোরে দেবে বসে পড়ল। তারপর তুলির দিকে চেয়ে স্মিত হেসে বলল, তুই যদি মেডিকেলে চান্স পাস তাহলে আমি কথা দিচ্ছি আমার গার্লফ্রেন্ডের ছায়া
আমার জীবনে থাকবে না, শুধু তোকেই ভালোবাসবো। এখন বল, শর্তটা পূরণ করতে পারবি তো? সুজনের কথা শুনে তুলির চোখে মুখে হাসি ফুটে উঠল। সুজনের দিকে চেয়ে হাসি মুখে মাথাটা উপর নিচ করে ছোট্ট করে বলল। সুজন কপাল কুঁচকে মৃদুস্বরে বলল। তোর আবার কি শর্ত? আচ্ছা বল শুনি। তুলি স্বস্তি নিঃশ্বাস ছেড়ে স্মিত হেসে মৃদুস্বরে বলল। এখন থেকে যেদিন আপনি আমার পাশে ঘুমাবেন সেদিন আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আপনি কিন্তু কিছু বলতে পারবেন না আমায়। সুজন তুলির কথা শুনে দীর্ঘ শ্বাস ছেড়ে মুখটা গম্ভীর করে মাথাটা উপর নিচ করে ছোট করে বলল। ওকে। সুজনের উত্তর হ্যাঁ শুনে তুলির ঠোঁটের হাসিটা প্রসারিত হলো। সুজন বসা থেকে উঠে দাঁড়িয়ে মনে মনে বলল। পাগলি একটা, তোমাকে মেডিকেলে চান্স পাওয়ানোর জন্যই আমাকে এই অভিনয়টুকু করতে হচ্ছে। আমি জানি এখন তুমি খুব জোর দিয়ে পড়াশোনা করবে, কিন্তু সেটা শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য। তুলি বসা থেকে উঠে দাঁড়িয়ে ফ্রেশ হতে গিয়ে স্মিত হেসে মনে মনে বলল। সুজন ভাই, এতটা সামান্য শর্ত? আমি আপনার ভালোবাসা পাবার জন্য নিজের জীবনটাও বাজি লাগতে পারি। আপনি নিজেও জানেন না আপনি আমার জীবনে কি। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আপনি, আমার সমস্ত খুশির একমাত্র কারণ আপনি। সুজন কথাগুলো মনে মনে ভেবে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে যেয়ে তুলিকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে মৃদুস্বরে কয়েকবার তুলি বলে ডাক দিল। তুলি সারা শব্দ না পেয়ে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে তুলি বলে ডাকতেই তুলি ভাবনায় বিচ্ছেদ ঘটল। তুলি তাড়াহুড়া করে ওয়াশরুমের দরজা খুলে কপাল কুঁচকে মৃদুস্বরে বলল। কি হয়েছে সুজন ভাই, ডাকছেন কেন আমায়? সুজন ওয়াশরুমের দরজা ঠেলে তুলির হাত ধরে হ্যাঁচকা টেনে তুলিকে কাছে টেনে নিল। আচমকা হ্যাঁচকা টান দেওয়ায় তুলি টাল সামলাতে না পেরে সুজনের শিরোনে খামচে ধরল। সুজন মুচকি এসে বাম হাতে তুলির কোমর ধরে আরো কাছে টেনে নিয়ে ডান হাতে তুলির কাটা ছেঁড়া অবাধ্য চুলগুলো কানে গুঁজে দিল। তুলি সুজনের এমন কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে গেল। সুজনের স্পর্শে তুলির সমস্ত শরীর হালকা কেঁপে উঠল। বুকের ভেতর টিপটিপ আওয়াজ হতে লাগলো। তুলির মনে হলো বুকের ভেতর কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। সুজন ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে আলতো করে তুলির মুখে স্লাইড করতে লাগলো। সুজনের আলতো স্পর্শে তুলি আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। সুজন তুলির দিকে চেয়ে মুচকে হাসি দিয়ে তুলির কানের কাছে ফিসফিসিয়ে বলল। তোতলা রানী, বাসরাত তো জীবনে একবারই আসে, চলো না দুজনেই রাতটা উপভোগ করি। তুলি সুজনের কথা শুনে ফ্রিজড হয়ে গেল। তুলির মনে হতে লাগলো তার জীবনের সব না পাওয়াগুলো পূরণ হতে চলেছে। খুশিতে তুলির ঠোঁটের হাসিটা প্রসারিত হলো। সুজন তুলির বন্ধ চোখের পাতায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে মুচকি হাসলো। চোখে সুজনের ঠোঁটের স্পর্শ পেয়ে তুলি মুচকি এসে শক্ত করে চোখ দুটো বন্ধ করে রইল। সুজন মুচকি এসে শাহাদাত আঙ্গুল দিয়ে তুলির ঠোঁটে স্পর্শ করতে লাগলো। তুলি সুজনের আলতো স্পর্শ পেয়ে মুচকি এসে মনে মনে বলল। আমি স্বপ্ন দেখছি না তো? সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। সত্যি কি স্বপ্ন দেখছি আমি, নাকি সত্যি সত্যি এগুলো আমার সাথে হচ্ছে? সুজন তখনও শাহাদাত আঙ্গুল দিয়ে তুলির ঠোঁটে স্পর্শ করতে লাগলো। তুলি কথাগুলো মনে মনে ভেবেই সুজনের আঙ্গুলটা শক্ত করে কামড়ে ধরে রাখলো। সুজন তুলির বোকামি বুঝতে পেরে মুচকি এসে তুলির কামড়ের ব্যথা নীরবে সহ্য করলো। সুজন কোনো শব্দই করলো না দেখে তুলি আঙ্গুলটা ছেড়ে দিল। সুজন মনে মনে অট্ট হাসি দিয়ে শব্দহীন পায়ে তুলির পাশ থেকে সরে গিয়ে বেডে পা ঝুলিয়ে বসে কর্কশ কণ্ঠে বলল। তুলি, চোখ বন্ধ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস কি? যা চেঞ্জ কর গিয়ে। তুলি সুজনের কর্কশ কণ্ঠ শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ মিলিয়ে চেয়ে দেখল সুজন বেডে বসে ফোন ঘাটছে। তুলি বুকে হাত দিয়ে দীর্ঘ কয়েকটি শ্বাস নিয়ে গম্ভীর মুখ করে মনে মনে বলল। সুজন ভাই তো বেডে বসে আছে, তাহলে স্পর্শগুলো কে করলো? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। সুজন আর চোখে তুলির গম্ভীর মুখটা দেখে ফোনের স্ক্রিনে চেয়ে মুখ টিপে হাসতে লাগলো। তুলি মুখটা গম্ভীর করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল। ইস, আমার স্বপ্নগুলো যদি সত্যি হতো তাহলে কত ভালো হতো। স্বপ্নের স্পর্শগুলো যদি এত ভালো লাগে, না জানি সত্যি স্পর্শগুলো কত ভালো লাগবে। তুলি সুজনের দিকে অপলকভাবে চেয়ে থাকে, বিড়বিড় করে বলল। সুজন ভাই, আমার স্বপ্নের স্পর্শগুলো সত্যি কলান। অপেক্ষায় থাকবো আমি। আমি জানি আমার অপেক্ষার প্রহর খুব শীঘ্রই শেষ হবে। সুজন